আমার কোথাও একটা বিশ্বাস ছিল যে সব মানুষ তার একটা নিজস্ব লেখা থাকে, তার একটা নিজস্ব গান থাকে, তার একটা নিজস্ব সিনেমাও থাকে। আমি সাধারণ মানুষের গল্প বলতে ভালোবাসি, সাধারণ কথা বলতে ভালোবাসি, হেরে যাওয়া মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি। মানে একটা জীবন তো সব রকমকে নিয়ে চলে, শুধু সাফল্য নিয়ে চলে না। হেরে যাওয়া মানুষটার একটা বড় কন্ট্রিবিউশন থাকে। এক্সপেক্টেড আউটকাম বলে কিছু হয় না। একটা কাজ যখন কেউ করে তখন এটা মাথায় আসা উচিত না। পয়সা ইনভেস্ট করা হবে, সেটা করা হয়ে এসছে চিরকাল, সেটা যারা ইনভেস্ট করবে তাদের কাজ, কিন্তু তোমাকে নিজেকে ইনভেস্ট করতে হবে। পুরো ব্যাপারটা কিন্তু খুব ক্ষণস্থায়ী, যে জনপ্রিয়তাও তাই, যে তুমি আজ আছো, আজকে তুমি টিউবলাইট হয়ে জ্বলছো, পরদিন টুনি বাল্ব হয়ে যাবে। বিপন্নতা না এক ধরনের বর্ম, যেটা শিল্পীকে মাঝে মাঝে বাঁচিয়ে দেয়। আমাদের সোশ্যাল মিডিয়াতে বন্ধু সংখ্যা বা ফলোয়ার সংখ্যা বাড়তে বাড়তে কোটিতে ছাপিয়ে চলে যাচ্ছে, কিন্তু কার্যত সে যদি রাস্তায় গিয়ে দাঁড়ায় না, তার পেছনে 3টে লোকও দাঁড়াবে না। তো আমার ওই ফলোয়ার নিয়ে তো কোনো কাজ নেই। ফলোয়ার আমার তলোয়ার হতে পারছে কই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোডে আমাদের গেস্ট অনিন্দ্য চট্টোপাধ্যায়। আপনারা অলরেডি থাম্বনেল এবং টাইটেলে দেখে নিয়েছেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কোনোভাবে হয়ে উঠছিল না, ওনার টাইম আমাদের টাইম ইত্যাদি ইত্যাদি, এবং ফাইনালি আজকে হি ইজ হেয়ার। এবং আজকের এই আড্ডাটাতে আমরা বেসিক্যালি একটা পুরনো নস্টালজিয়ার ট্রিপে গেছি। অ্যাট দ্য সেম টাইম চন্দ্রবিন্দু কী করে তৈরি হয়েছে, চন্দ্রবিন্দুর সেই সময়কার এক্সপিরিয়েন্স, কীভাবে চন্দ্রবিন্দু আমার পার্সোনালি আমার সঙ্গে কীভাবে কানেক্টেড সেটা শেয়ার করেছে অনিন্দ্যদার সঙ্গে, এবং বিভিন্ন বিষয় নিয়ে, অনেক কিছু নিয়ে, আজকের সোসাইটি, আজকের সমাজ, আজকের এই মুহূর্তে অনিন্দ্যদার পার্সপেক্টিভ, বিভিন্ন কিছু নিয়ে একটা দারুণ আড্ডা মেরেছে। আমি পার্সোনালি খুব এনজয় করেছি, এবং যে আড্ডাগুলো আমি পার্সোনালি, বেশিরভাগ আড্ডাগুলোই আমি পার্সোনালি খুব এনজয় করি। আমার মনে হয় আপনারাও সেই কারণেই অতটা এনজয় করেন। সো এপিসোড শুরু করা যাক। তার জন্য যেটা করতে হয় সেটা হলো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আমাদের সঙ্গে আজকে আছে অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্য চট্টোপাধ্যায়কে আপনারা বিভিন্নভাবে চেনেন, আমিও বিভিন্নভাবে চিনি, কারণ আমার বড় হয়ে ওঠার সঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের একটা কানেকশন আছে, অনেকের মতোই, আপনাদের অনেকের মতোই অনিন্দ্য চট্টোপাধ্যায়ের একটা কানেকশন তো আছে। প্রথম কানেকশন চন্দ্রবিন্দু, তারপরের কানেকশন ওপেন টি বায়োস্কোপ, আমি তোমার সঙ্গে বলছিলামও। প্রথম প্রশ্ন যেটা করি সেটা হলো, কেমন আছো, কি চলছে এই মুহূর্তে মাথায় এবং লাইফে? ভালো আছি। গরমটা এত বেশি পড়ে গেছে, ফলে সেইটা একটু আতঙ্কের কারণ। ফলে খুব গরম লাগলে তিব্বত যেতে হয়, ফলে আমি এখন তাল খুঁজছি যে কোনোভাবে যদি একটু কলকাতা থেকে একটুখানি পালিয়ে যাওয়া যায় কদিনের জন্য। বেশ। ভোটের গরম এবং সত্যি গরম, এই দুটোকে সামলানোর জন্য। আর কিছু কাজকর্ম চলছে, যেরকম হয়, মানে সেটা তো আমাদের সবারই একটা না একটা কিছু চলতেই কাজ থাকে, চলতে হ্যাঁ। থাকে। আমার যেহেতু 2-3 রকমের কাজ একসঙ্গে চলে, মানে সেটা লেখালেখির কাজটা থাকে, সিনেমা কিংবা অন্যান্য কাজে স্ক্রিপ্টের কাজ, এবং গানেরও তার একটা সারাক্ষণ আর কি চাপ থাকে। এপ্রিল মাস মানে পয়লা বৈশাখ, সেই সময় গানের কিছুটা। ফলে যে মাসেই ভাবি খুব ফাঁকা আছি, আসলে দেখেছি ফাঁকা নেই, ঠিক কোনো না কোনোভাবে আমি আটকে পড়ে যাই। বেশ। আর ছোটোবেলা থেকে শুনছো, এটা তো একটা, এখন আমি দেখেছি যে কোনো সাক্ষাৎকারের প্রথম কথাটাই হচ্ছে এটা, যে ছোটোবেলা থেকে আপনার গান শুনছি। তো এর থেকে আমি বুঝতে পারি যে আমার ছোটোবেলাটা অনেক দূরে চলে গেছে, এবং আস্তে আস্তে অনেকটা বয়স হচ্ছে আমার। বয়স হচ্ছে কিনা জানি না, বাট তোমাকে দেখে বা তোমার এনার্জি তো তোমার একবারও মনে হয় না যে তোমার বয়স হচ্ছে। আর আমাদের ছোটোবেলাটা অ্যাকচুয়ালি যেই ধরনের মিউজিক আমরা পেয়েছি, যেই ধরনের মিউজিক চন্দ্রবিন্দুর কাছ থেকে পেয়েছি, সেটার জন্য একবার থ্যাংক ইউ বলা উচিত আমার তোমাকে বা তোমাদের পুরো টিমটাকে। তার কারণ হলো, আমার মনে হয় আমাদের অনেকেরই, আমাদের ওই সময়ে যারা বড় হচ্ছি, ওই গানগুলো না আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। যে এই কথাগুলো কেউ বলতে পারে, এই খিল্লিগুলোও কেউ করতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম মৌনমুখরতাও কেউ গাইতে পারে। এই পুরোটা না আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল। যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ফিল্ম মেকার হিসেবে যদি আমার অনেক কিছুকে ছোট ছোট করে জুড়তে হয়, তাহলে চন্দ্রবিন্দু তার মধ্যে একটা পার্ট, কিন্তু যেখানে যে আমাকে সাহস দিয়েছে, যে আমাকে আইডিয়াস দিয়েছে, যে আমাকে এখনও কন্টিনিউয়াসলি করে দেয়। রাহুলের সঙ্গে কথা হচ্ছিল, রাহুলও চন্দ্রবিন্দুর প্রচণ্ড ফ্যান আর কি। আমিও চন্দ্রবিন্দুর কিন্তু খুব বড় ফ্যান। আমি রিসেন্টলি
আবার ফিরে ফিরে আমার পুরোনো গানগুলোর দিকে যাচ্ছি, কারণ ছোট একটা পয়েন্ট তো থাকে যেখানে ছোটবেলাটা আমরা মিস করি। তো আমি ফিরে ফিরে আবার তোমার মানে চন্দ্রবিন্দু, তোমাদের সমস্ত গানগুলো আবার পরশপাথর, চন্দ্রবিন্দুকে একটা যেগুলো আমার পার্ট ছিল আমার বড় হয়ে ওঠার, শুরুটা ওখান থেকেই করি। তোমার ছোটবেলাটায় আমি পরে আসবো, কারণ ছোটবেলাটার সঙ্গে আমার একটা কানেকশন আছে, দ্যাট ইজ ওপেন ডিভাইসকোপ, ওটা আমি পরে আসবো। বাট এই যে গান বাজনার জার্নিটা, এই যে চন্দ্রবিন্দুর একটা অন্য ভয়েস, যে ভয়েসটা একেবারেই ইউনিক, একেবারেই আলাদা, একটা অন্য পার্সপেক্টিভ, এই ঘটনাটা কি করে ঘটলো? এক কথায় বলতে গেলে এই ঘটনাটার জন্য অনেকটা দায়ী হচ্ছে কলেজের ফেস্ট। তো আমরা যারা ওই মানে 80-এর শেষ দিক এবং 90-এর গোড়ায় ওই সময়টা কলেজে ছিলাম, তখন প্রত্যেকটা কলেজের মানে খুব খুব বড় একটা অভিজ্ঞান ছিল কলেজের ফেস্টগুলো। যেরকম আমাদের কলেজে অর্থাৎ স্কটিশ চার্চ কলেজে হতো ক্যালিডোনিয়া, মেডিকেল কলেজে হতো এস্কুলাপিয়া, আবার পার্ক সার্কাসে যে মেডিকেল কলেজ আর কি, মানে সেটার নাম ছিল অ্যাগন, আরজি করে লোবেলিয়া, প্রেসিডেন্সিতে মিলিউ, যাদবপুরে সংস্কৃতি, মানে এটা হই হই ব্যাপার আর কি। তো ফলে কলেজে ঢুকে আমি বুঝে গিয়েছিলাম যে অন্য কিছু করি বা করি, পড়াশুনো হোক বা না হোক, ফেস্টটা আমায় করতেই হবে। এবং অজস্র ইভেন্টস, এবং ওই সময়ে একটা কিন্তু খুব বড় জায়গা ছিল যে তখন অবধি না ওই ইভেন্টগুলোতে মেধার জায়গাটাকে খুব প্রাধান্য দেওয়া হতো। ডিবেট, এক্সটেম্পোর, কিংবা পেন্টাথলন বলে একটা ইভেন্ট, বাংলা জ্যাম হচ্ছে, কিংবা তার সাথে হয়তো স্কিট বিটস বা অ্যাডস্পুফ, বিজ্ঞাপনের নকল, সেরকম ইভেন্ট হচ্ছে। ক্রিয়েটিভ রাইটিংও বোধহয় হতো, ক্রিয়েটিভ রাইটিং তো হতোই। তো এই যে একটা মানে সে অর্থে আর কি একটা অদ্ভুত জানলা খুলে গেল। কলেজে ক্লাস টাস ফাঁকি মেরে সম্বৎসরব্যাপী একটা হুল্লোড়ে মাতলাম। এইখান থেকে আমাদের অনেক মানে এরকম কিছু আমি বলছি লাইক মাইন্ডেড প্রচুর বন্ধুর সাথে আলাপ হতে থাকলো। তারাও একই রকমভাবে ফেস্টে আসে, 3 দিন ধরে পড়ে থাকে, কোনো জায়গায় অনেক প্রাইজ পায়, কোনোটায় একদম পায় না। একদম প্রত্যেকটা ফেস্টের শেষে একটা ডিনার দেওয়া হতো। ডিনার মানে একটা বিরিয়ানির প্যাকেট, আর তার সাথে হয়তো খুব ভালো কলেজ হলে একটা কোল্ড ড্রিঙ্কও দিত। সেটার জন্য একদম মানে হাহাকার পড়ে যেত লাইন দিয়ে। তো আবার কোথাও ফুরিয়ে যেত, সেটা নিয়ে প্রচণ্ড চেঁচামেচি করা হতো। আর আশ্চর্য জগৎ, হ্যাঁ, মানে পকেটে পয়সা নেই কিন্তু আমরা মেডেল ঝুলিয়ে রাত্রির 12টা 12:30টায় অলমোস্ট কলকাতা শাসন করতে করতে যে যার বাড়ি ফিরছি, কখন গিয়ে পৌঁছবো কেউ জানি না। এতে যেটা হলো, ওই বললাম না, একটা দল তৈরি হলো, যে দলটা ফেস্ট করে। তারা কেউ মেডিকেল পড়ে, কি মানে সিধুর কথা বলছি, ক্যাকটাসের সিধু যেরকম কলেজ ফেস্টে আন্তাক্ষরীটা খুব ভালো করতো। উপল আবার একই সঙ্গে ইস্টার্ন কিংবা ওয়েস্টার্ন খুব ভালো গাইতো। আমি বা চন্দ্রিল আমরা ছিলাম মানে যে ধরনের স্পিকিং ইভেন্টস, মানে সেগুলোতে বেশি পার্টিসিপেট করতাম। এইসব করতে করতেই কিন্তু আলাপ চন্দ্রিলের সঙ্গে, উপলের সঙ্গে, এবং আরও অনেক, আর দলটা অনেক বড় দল ছিল। আর কলেজ ফেস্টের জন্য না কিছু গানের প্রয়োজন হতো। মানে পেন্টাথলন বলে যে ইভেন্টটা হতো, ওখানে তো 5 রকমের জিনিস করতে হতো। তো ওখানে একটা জায়গা ছিল যে সিঙ্গা সং, একটা ইভেন্ট ছিল। তো সেখানে যদি আমি নিজের বানানো একটা গান গাইতে পারি না, তাহলে আমি একটু বেশি নাম্বার পাবো, বেশি হাততালিও পাবো। তার সাথে যদি একটু কলেজ প্রেম এসব থাকে, তাহলে তো কথাই নেই। তো সেই কারণেই কিন্তু একদম মহিলাদের অ্যাটেনশন, ক্যান্টিনে গিয়ে গান গাওয়া, তো ওই কারণেই কিন্তু সুইটেড গানটা তৈরি কিন্তু 89-এ গানটা। তারপর ক্যান্টিনে ওই গান আমি অন্তত কয়েক হাজার বার গেয়েছি, বিভিন্ন মানুষকে লিখে দিয়েছি, শুনিয়েছি। তো কখনো তো ভাবতে পারিনি যে এই গানগুলো পরে ক্যাসেট বন্দি হবে। মানে সেই ভাবনা চিন্তাগুলো আমাদের যে কলেজের চ্যাংড়ামো ফাজলামো যার মধ্যে আমরা বেঁচেছিলাম, সুমন আসার পর একটা বড় সাহস পেলাম। মনে হলো কোথাও একটা সুমন এলো, নচিকেতা এলো, অঞ্জন দত্ত এলো, শিলাজিৎ এলো। শিলাজিৎ আমাদের পাড়ারই প্রায় বলতে গেলে, একটু দূরে, আহিরি টলার ছেলে। ওর ভাই আমার ব্যাচমেট। শিলাদা এসে যখন বললাম এটা ক্যাসেট করছি, সেটা আমার কাছে খুব অবাক করা একটা ঘটনা ছিল। মানে আমি জানি যে ও গান গায়, শুনি হচ্ছে আমাকে গান, কিন্তু সেটা যে সত্যি একজন শিল্পীর মতন ক্যাসেট বন্দি হবে ভাবতে পারিনি কোনো দিন। তখন আমায় বলো, তুই আমায় আমার ক্যাসেটে ব্লাবটা লিখে দে।
তখন ঠিক আছে। তো ওই ভূমিকা ক্যাসেটের ব্লার্বটা কিন্তু আমার লেখা ব্লার্ব। আচ্ছা। তার প্রথম লাইন হচ্ছে যে ইচ্ছে করছে গান গাইতে তাই গাইছি, যদি চিৎকার করতে ইচ্ছে করতো চিৎকার করতাম। তো ফলে শিলাদা আমার চোখের সামনে, মানে যখন রেকর্ডিং চলছে, দিনে রাতে নেই চোখে ঘুম, রেকর্ড করে এসছে প্রচণ্ড উত্তেজিত। আমার বাড়িতে একটা 16 ওয়াটের ফিলিপসের টেপ ছিল, সেইটাতে প্রথম ওই রেকর্ডিং শুনছি। শুনে বলছি ভাল লাগছে তো তোমার গলাটা, এটা তো মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে, লোক শুনতে পারে, কিন্তু তখন ওইসব আলোচনা চলছে। তো ফাইনালি তো দাঁড়িয়ে গেল, দেখা গেল যে মানে মানে বাংলা গান যে যার মতন চেয়েছে সেগুলো আস্তে আস্তে আর মানে লোকে শুনছে, মানে একটা বড় শ্রোতা তৈরি হয়ে গেল। এবং তো প্রত্যেকেরই বোধহয় আলাদা আলাদা করে একটা করে, হ্যাঁ, প্রত্যেকের গানই আলাদা করে লোকে শোনা শুরু করলো। এটাই আমি বলছি যে সুমনের গানে যেরকম একটা দর্শক তৈরি হলো, নচিকেতার গানের একটা জায়গা তৈরি হলো, অঞ্জন দত্ত আবার আরেক ধরনের একটা মানে আমি বলছি কলেজমুখী একটু শ্রোতা, শিলাজিতেরও কিন্তু একটা খুব সুন্দর নিজের জায়গা হয়ে গেল, একটা এক্সপেরিমেন্টাল জায়গা তৈরি করতে পারলো। ফলে কোথাও একটা আমাদের মানে এই বিশ্বাসটা ছিল যে অ্যালবামটা আমরা করছি, তার প্রথম গান তো সুইটার, যেটা তো আমি ক্যান্টিনে এমনিই গিয়েছি বহু হাজারবার, এবং সে গান কিন্তু জনপ্রিয় মানুষের কাছে, তো আমি ক্যাসেট করলেই হিট হবে, এইটা ভেবেই কিন্তু আমি গান গাইতে এসেছি। আমি গান জানতাম না, আমি হিট জানতাম। গান গাওয়ার কি তোমার কোনো কানেকশন ছিল? মানে তুমি ছোটবেলা থেকে কি গান গাওয়া তোমার মধ্যে ছিল? মানে মূলত বাঙালিরা যেভাবে গান গায়, বাঙালি ছেলে কম বয়সী যে কল ঘরে গান গায়, বাসর ঘরে গান গায়, তো সেটা ছিল, সেই অভ্যাসটা ছিল, সেটা ছিল। ইনফ্যাক্ট আমার ছেলেবেলার একটা বড় অংশ কেটেছে স্কাউট করে। আচ্ছা। তো আমি স্কাউটিং করেছি অনেকগুলো বছর। আচ্ছা। আমি নিজে স্কাউট মাস্টার ট্রেনিং নিতে গেছি। তো ওই স্কাউট ক্যাম্পে না, সারা দিনের শেষে একটা ছোট্ট ইভেন্ট হয়, সেটা হচ্ছে সং অ্যান্ড ক্যাম্পফায়ার। আচ্ছা। তো সেখানেও গান বানাতে হতো, প্যারোডি গান হলে বেশি ভালো। আমার প্রথম গান লেখার শুরু কিন্তু স্কাউটের গান লিখে। আচ্ছা। আচ্ছা। তো ফলে এবার সেটা তো লিখতাম এবং গাইতাম, ফলে আমি তো জানি। এবং তুমি খুব মানে আশ্চর্য হবে শুনলে, সেটা হচ্ছে যে ওই একই গ্রুপ, হ্যাঁ, 22nd বিক্রান্তি স্কাউট গ্রুপ, সেখান থেকে শুধু আমি উঠে এসেছি তা না, আরও একজন খুব নামকরা একজন কম্পোজার উঠে এসছে, তার নাম প্রসেন। আচ্ছা। হ্যাঁ, ওকে। আচ্ছা। তো প্রসেন ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড, মানে প্রসেন খুবই ভালো, একই গ্রুপ থেকে, একই জায়গা থেকে, একই ভাবে। আচ্ছা। মানে আমিও যেভাবে গান করতে শিখেছি, লিখতে শিখেছি, ও একইভাবে বড় হয়েছে। ইন্টারেস্টিং, এটা জানতাম না, মানে নতুন জানলাম। তো ফলে গান যে বানাচ্ছিলাম না, গানগুলো ভালোই হচ্ছিল, অনেকের ভাল লাগতো। আমাদের এক দাদা ছিল, আমার যেরকম গানগুলো একটা খাতায় আমাকে দিয়ে লিখিয়ে ওর কাছে রেখে দিয়েছিল। তো বলেছিল তুই যখন বড় হয়ে অন্য চাকরি বাকরি করবি তখন তোকে মনে করিয়ে দেবো খাতাটা দিয়ে। কিন্তু সেই গান যে আমার কাজে লাগবে, আবার আমি কলেজে এসেও ওরকম প্যারোডি গাইবো, আবার আমি নতুন গান তৈরি করব এবং পরে অ্যালবাম করব। এবং যে প্রসঙ্গটা নিয়ে মানে ইনফ্যাক্ট এই কথাগুলো উঠলো, যে আমরা আমাদের মতন কি করে, আমাদের ভয়েসটা কি করে আমরা পেলাম, রাইট, তার কারণ ওইটুকুই আমরা জানতাম। হ্যাঁ, মানে আমরা তো সুমনকে খুব ভালোবাসতাম, সুমনের গান, আমি চন্দ্রিল, আমরা দুজনেই খুব ফ্যান ছিলাম, কিন্তু এটা বুঝেছিলাম যে গানটা গাইলে না আমাদের নিজেদের মতো করে গাইতে হবে। সেটা যদি সুমনমুখী হয়ে যায় তাহলে শুনবে না। ঠিক। তো ওই আমার বললাম যে ওই মজাটা, মানে যেহেতু কলেজ থেকে উঠে আসার জন্য, সেটা হয়তো কিছুটা আমাদের মধ্যে ছিল, খুব ন্যাচারালি এটা তৈরি করতে পারতাম আমরা, ফলে হয়ে গেছে। প্রথম সময়টা একটা খুব বড় জায়গা ছিল, ওই যেরকম ভাবে তুমি বললে প্রত্যেকের নিজের মতো করে একটা, প্রত্যেকের কমন দর্শকও আছে, মানে কমন শ্রোতাও আছে, যে সুমনও ভালোবাসে, নচিকেতাও ভালোবাসে, আবার আলাদা শ্রোতাও আছে। এরকম ব্যান্ড যখন প্রথম শুরু হলো মানে বেঙ্গল জুড়ে, এবং আমার অদ্ভুত লাগে আজকে, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, কিচ্ছু ছিল না, অথচ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ব্যান্ডের গান শুনেছে এবং তাদের সঙ্গে পরিচিত হয়েছে। আজকে আমি আমার বাবাকে যদি বলি, যে আমি বলছিলাম, জিজ্ঞেস করছিল কার সঙ্গে ইন্টারভিউ আছে, তো আমার বাবা মাঝে মাঝে জিজ্ঞেস করে আমাকে, তো আমি বললাম আজকে অনিন্দ্য চট্টোপাধ্যায় আছে। বাবা বললো চন্দ্রবিন্দু তো,
তোমার বাবা চেনে অনেক অভিনেতা অভিনেত্রীদের, কিন্তু বাবা আজকের দিনে চেনে না, অনেক সিঙ্গারদের কিন্তু বাবা আজকের দিনে চেনে না। প্রথম কবে রিয়েলাইজ করলে যে হ্যাঁ চন্দ্রবিন্দুর না একটা আলাদা ফ্যান বেস তৈরি হয়েছে এবং লোকজন শুনছে এবং পছন্দ করছে গানগুলো, এটা কবে তোমরা রিয়েলাইজ করেছিলে? প্রথম ক্যাসেট যখন বেরোয় আরজানিনা 97, তো আমাদের ধারণা ছিল ক্যাসেটটা বেরোনো মাত্রই মানে খুব বড়োভাবে হিট হবে, ঠিক যেভাবে বাকিদেরটা হয়েছে আমাদেরটাও সেভাবেই হবে, এবং রাস্তায় রাস্তায় গান বাজবে। এটা একটা বড় স্বপ্ন ছিল যে ফুটপাতের দোকানে যেন আমাদের গান বাজে। ওই ক্যাসেট যে বছরটা বেরোয় 97-এর, তার ঠিক গোড়ার দিকে আমাদের হাইকোর্ট থেকে একটা রুলিং দেওয়া হয় যে রাস্তায় জোরে আর গান বাজানো যাবে না। আচ্ছা। তো ফলে আমাদের এত যে মানে এত বড় স্বপ্ন দেখা সব কিছু সেটা অচিরেই বিনষ্ট হলো। একটা হাইকোর্টের অর্ডার সব শেষ করে মানে দিল। কি বিরক্তিকর। এবারে আমাদের ওই গান বাজলোই না কোথাও। ঠিক। ফলে আমি যে সত্যি গিয়ে দাঁড়িয়ে কোথাও আমার গান শুনবো, যেটা আমার আমার মানে মাথায় এটা ছিল যে আমি এটা এক্সপিরিয়েন্স করতে চাই, সেটা হলো না। তো ফলে প্রথম ক্যাসেট বেরোনোর পর একটা সংশয় তৈরি হলো যে আমি তো ভাবছি জিনিসটা ঠিক আছে এবং এটা তো হিট হওয়ার কথা, হচ্ছে না কেন? তো তারপরে অনুষ্ঠান হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, তখন রিহার্সাল বেশি হতো, অনুষ্ঠান কম। তারপর আমাদের দ্বিতীয় ক্যাসেট বেরোলো, কারণ আমাদের প্রচুর গান তখন। দ্বিতীয় ক্যাসেটের নাম ছিল গাধা। একদম। আমি বলছি গাধা বেরোনোর পর কিন্তু চন্দ্রবিন্দুকে নিয়ে একটা চর্চা শুরু হলো। মানে সেটা হচ্ছে, আমি বলছি একটু গেরিলা টাইপের ফ্যান সবাই। আমি তোমায় বলি, আমিও কিন্তু আর জানি না প্রথমে শুনিনি, আমি কিন্তু গাধা প্রথমে শুনেছি, তারপর আমি আর জানি নাতে ফিরেছি। এটা আমার সঙ্গেও হয়েছে। হ্যাঁ, তো তখন মানে মনে করতে লাগলো যে এটা একটা প্যারালাল, এটা একটু অন্যরকম গান গায়। মানে ওখানে যদি বলো হ্যাঁ ছিল, রাইট, কিংবা বন্ধু তোমায় ছিল। তো গাধা সে অর্থে দেখতে গেলে চন্দ্রবিন্দুর মানে খুব ফ্ল্যাগশিপ একটা অ্যালবাম। আর জানি না অবশ্যই, কিন্তু গাধা একটা আমাদের একটা জায়গা দিয়েছিল চন্দ্রবিন্দুকে। আমার একটা লাইন, আমি জাস্ট আর জানি না থেকে একটা লাইন বলি, আমার পার্সোনালি আমার মনে হয়নি কোথাও আমি এই লাইন, ওই লাইনটা না আমি শুনে আমি মানে বহুবার শুনেছি, সেটা হলো মিস ইউনিভার্স সুস্মিতা সেন বিজ্ঞাপনে হাসেন ঠাসেন, আলু ভাতে ভালোবাসেন না। সো ইট ওয়াজ সো, মানে আমি সেই সময় ছোটোবেলা থেকে যখন বড় হচ্ছি আমার মধ্যে একটা পলিটিক্স তৈরি হয়েছে নিজস্ব প্রচুর। ওই সময় আমার চারপাশে শিলিগুড়িতে একটা অল্টারনেট কালচার তৈরি হচ্ছে, সেই সব কালচারের মধ্যে আমি খুব ভালো করে আছি। আমার কাছে ওইটা ছিল ইজ দ্য বিগেস্ট পলিটিক্স, বুঝতে পেরেছো? আমি ওটাকে নিয়ে আমি ডিবেট ফিবেটে কথা বলেছি, ওই জন্য আমি জাস্ট একটা ছোট্ট এডিশন করে দিলাম। হ্যাঁ, তার একটা বড় জায়গা ছিল। আবার ওই আমরা যে স্কিট করতাম না, সেখানে ওই কন্টেম্পোরারি মানে রাজনীতি থেকে শুরু করে আরও অন্যান্য সামাজিক সব কিছু, সেটাকে আমরা একটু একটু করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতাম, সেটা এত সুন্দর করে সাটলি মিশে থাকতো। হ্যাঁ, আর একটা তো সবসময় মনে হয়েছে যে মানে 90s-এর গান, সে গান অ্যাকচুয়ালি খুব দিন বদলের গান আমরা করতে চাইনি। আমার মনে হচ্ছিল সেটা অনাধুনিক। হ্যাঁ, ফলে আরও অনেক মানুষজন যেখানে সত্যি ভোরের স্বপ্ন দেখাচ্ছে, আমরা সেখানে একটা খিচুড়ি সময়ের গল্প বলছি। তো খিচুড়ি সময় গল্প বলতে গেলে তো তোমাকে শব্দগুচ্ছগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যা একটা অদ্ভুত কোলাজ তৈরি করে, যে কোলাজটা ওই সময়টাকে রিপ্রেজেন্ট করে। ঠিক, এবং তুমি যে সময়টা রিপ্রেজেন্ট করছো সেই সময়টার মধ্যে কিন্তু সব ছিল, খিচুড়ি অ্যাকচুয়ালি ছিল, বিভিন্ন রকম লোক মানে বিভিন্ন রকম কথা বলছে, পলিটিক্স ডিফারেন্ট, একদম অন্য অন্যভাবে বিশ্বাসগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। একদম, যে আমরা যে ভেবেছিলাম যে সত্যি একটা বড় হয়তো বিপ্লব তার জন্ম হবে, ছোটবেলা থেকে যার যে আশ্বাসবাণী শুনে আমরা বড় হলাম, দেখা গেল যে রাজনৈতিক জায়গাটায় কিন্তু মানে সেই ভাবনার সঙ্গে দর্শনটার কিন্তু আর মিল খাচ্ছে না। একই সঙ্গে সামাজিক জায়গাটাও মানুষের কিন্তু আস্তে আস্তে একটা তোলপাড় ঘটছিল, অনেকগুলো বদল আসছে না, অনেকগুলো বদল একের পর এক আসছে। আমার সঙ্গে আমার বাবার জেনারেশনের, আমি বলছি এটা আস্তে আস্তে তফাৎ একটু 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 করে করছে। ঠিক, নতুন একটা পৃথিবী ডাকছে, এমটিভি চলে এসছে। একদম, আমার বাবা জানে না এমটিভি কি। তো ফলে আমি বলছি এই যে মিস ইউনিভার্স সুস্মিতা সেন হলো, সেটা খুব উল্লেখযোগ্য একটা ঘটনা। তার কারণ হচ্ছে যে একটা গ্লোবাল ডায়াসপোরাতে যে একজন ভারতীয় নারী সে গিয়ে দাঁড়াতে পারলো, সেটা কিন্তু একটা খুব
আন্তর্জাতিককরণ তৈরি করে দিল কিন্তু। এবং একটা বিরাট হ্যাঁ। ইম্পর্টেন্ট ইভেন্ট, মানে ইন্ডিয়ান ফেমিনিস্ট মুভমেন্টের একটা বিরাট বিরাট বড় একটা event, ঘটনা। হ্যাঁ। ফলে পৃথিবী এতদিন অবধি একটা সিন্ধুকে তালাচাবি দিয়ে বন্দী হয়েছিল, এবার আস্তে 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 উন্মুক্ত হচ্ছে। তো অফকোর্স গানে সেটা আসবে না, ঠিক, তো আসা উচিত। গানের ধরন আসবে নানা রকম জায়গায়। মানে যেরকম গাধা বলে একটা গান যখন আমরা তৈরি করছি, সে গানটার সত্যি তার কোনো অ্যাকচুয়ালি কিন্তু এটার কোনো প্রেক্ষাপট নেই, মানে এর আগে এরকম কেউ গান বানিয়েছে তার কোনো মানে এরকম কিছুও নেই। আবার চন্দ্রবিন্দু বলে একটা গান তৈরি করছি আমরা গাধা অ্যালবামের শেষে, যে গানটায় আমরা মানে অনেকটা কোলাজ, তার সঙ্গে দেখা যাচ্ছে সব কিছু দিয়ে চন্দ্রবিন্দু এই মানে একটা যেন অদ্ভুত একটা মোড়ক তৈরি করছে, করে আবার নিজেরাই নিজেদের গানটাকে ভেঙে দিচ্ছি, গানটাকে বন্ধ করতে বলছি যে গান না করা উচিত বলে। তো তখন যা যা পাগলামো মাথায় এসছে আমরা করেছি, কিন্তু সেই পাগলামোগুলো করতে পেরেছিলাম বলে এখন ফিরে তাকালে ভাল লাগে। তো বলে গাধা একটা অ্যালবাম যেটা আমাদের একটা জায়গা দিয়েছিল, ত্বকের যত্ন নিনো একই জায়গায় ছিল, তার বাইরে কিছু নয়। কিন্তু আমাদের চতুর্থ অ্যালবাম চ অ্যালবামটা একদম দুধ দাঁড়িয়ে হিট হলো। চয়ের আমার ইনলেটাও মনে আছে, কি সুন্দর একটা ইনলে ছিল ক্যাসেটটার মধ্যে, পুরো একটা ভাবে ওইটা না একটা খুব আশ্চর্য, মানে ওটা যে অত লক্ষ কপি বিক্রি হলো, গোল্ড ডিস্ক পেলাম আমরা, মানে ইনফ্যাক্ট মানে আমাদের এতটাই বেচারি দশা ছিল। কিন্তু আমাদের চতুর্থ অ্যালবাম, ওটা হচ্ছে একমাত্র অ্যালবাম যে অ্যালবামটা আমাদের প্রথম ওইভাবে প্রকাশ পেল, যে একটা ফর্মাল ইনাগোরাল সেরেমনি হলো, তার আগে অবধি কোনো অ্যালবামের হয়নি সেটা এসে মিউজিক ওয়ার্ল্ডে ঋতুপর্ণ ঘোষ, মমতা শঙ্কর এবং শঙ্খ ঘোষ তারা এসে উদ্বোধন করেছিলেন অ্যালবামটা। সেটা পুরো হই পড়ে গেল তারপর আর কি। তো অবভিয়াসলি তারপর থেকে আমি বলছি অনুষ্ঠান হ্যানা ত্যানা এটার দিকে আর আমাদের ফিরে তাকাতে হয়নি। কিন্তু চন্দ্রবিন্দু যারা সত্যি ভক্ত ছিল তার আগে থেকেই ছিল অ্যাকচুয়ালি। মাস বলতে আমরা যেটা বুঝি সেইটা হয়তো এর পর থেকে যুক্ত হলো। মানে আমি তোমায় শুধু একটা জিনিস বলি, কেউ এসে আমার যদি বলে শুনেছি নতুন ব্যান্ড এসে চন্দ্রবিন্দু, বলে হ্যাঁ তোরা এই কবে চিনলি ভাই, চন্দ্রবিন্দু আমার চেনাস না। আমি তোমার মানে চন্দ্রবিন্দুর সেই ফ্যানটা যে নাকি আগে চন্দ্রবিন্দুকে আবিষ্কার করে ফেলেছি বলে আমার একটা গর্ব ছিল। এবার এটা তো গেল একটা গানের পৃথিবী। তারপর তোমার গানের সঙ্গে, তোমার গানের সঙ্গে আমার একটা কানেকশন ছিল। তারপর আমি একটি সিনেমা দেখি যার নাম ওপেন ডিভাইসকোপ, যে সিনেমাটা তোমার প্রথম সিনেমা। এবং এই সিনেমাটা আজ অবধি, আমি তোমাকে একটু আগেও বলছিলাম, আজ অবধি এরকম কোনো দিন হয়নি যে সিনেমাটা আমি দেখেছি অথচ আমার চোখ দিয়ে জল বেরোয়নি। এটা কোনো কিছু তো আমাকে একটা ট্রিগার করে, কারণ আমার যে বড় হওয়াটা তার সঙ্গে তোমার যে ওই সময়টা আমার বড় হওয়ার সঙ্গেও তো আছে। মানে আমি হয়তো একটু আগে পরে বড় হয়েছি, কিন্তু সময়টা তো একই। আমি ওই সময়টা তো দেখেছি, সাইকেলে করে ঘোরা, গণেশের দুধ খাওয়া, তারাও পথিকবর বলে একটি, মানে ওইখানে একটা স্পিচ আছে, এত মজার লাগে আমার স্পিচটা। সুষ্ঠুভাবে সুচারুভাবে আমাদেরকে অনুশীলন করতে হবে, এরকম কিছু একটা ছিল। এই যে গান থেকে তারপর তোমার অনেকগুলো দিক আছে। আরেকটা জিনিস বলি, তোমার একটা খুব উল্লেখযোগ্য চরিত্র আমার খুব ভালো লেগেছিল, সেটা হলো শুভ মহরতে যে চরিত্রটা তুমি করেছিলে, শুভঙ্কর চরিত্রটা আমার লেখা এবং তোমার অভিনয় দুটোই দুর্দান্ত লেগেছিল। মানে শুভ মহরত সিনেমাটাই একটা অদ্ভুত থ্রিলার। তারপরে তুমি এই মানে ঋতুদার সঙ্গে আলাপ হওয়া, শুভঙ্কর চরিত্র করা, শুভ মহরতে কাজ করা, তারপর নিজের সিনেমা বানানো, ওপেন ডি বায়োস্কোপ অবধি আশাটা কিভাবে হলো, মানে এই পুরো জার্নিটা কিরম ছিল? ঋতুদার সঙ্গে আলাপ কিন্তু গানের সূত্র ধরে। আচ্ছা, নজরুল মঞ্চের একটা অনুষ্ঠান, ঋতুদা শুনতে এসেছিল, আমরা খেয়াল করিনি ঋতুদা এসেছিল, তখন ঋতুপর্ণ ঘোষ বেশ বড় নাম, মানে দুটো ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড টাওয়ার্ড সব হয়ে গেছে। তো তারপর না তো ঋতুদার গানের কথা নিয়ে ঋতুদার একটা পাগলামো ছিল। তো ঋতুদা আমাকে, চন্দ্রিলকে, উপলকে একদিন ডেকে পাঠায়, গল্প টল্প করে, করে আলাপ হলো। করে আলাপ, গান নিয়ে আলোচনা, এই শব্দটা এরম না হয় এরম হতে পারতো, ঋতুদারও কিছু বক্তব্য ছিল। কিন্তু
আস্তে 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 ঋতুদা মানুষটার সঙ্গে যেটা একটা ভালো হলো যে একটা ডিসকোর্সের জায়গা তৈরি হলো। কোনো আচ্ছা। সময় কিন্তু সেটা আমি বলছি যে এরম ছিল না যে ঋতুদা একটা কিছু আমাদের বললো এটাই হুম আমাদের থেকে দুটো জিনিস জানতে চাইতো, সেটা কিন্তু সব সময় হয়ে এসেছে। হুম আমি অনেক পরে তখন আলাপের আরও 1-2 বছর বাদে তা একদিন ফোন করে বললো যে তোরা একটা টক শো করবি, এরকম আমি ভাবছি, একটা তারা চ্যানেলটা শুরু হচ্ছে, তখন করবো টক শো, তো মানে ভাল লাগবে করতে টেলিভিশনের পর্দায়, তখন আমি পয়সাও পাবো। বললো হ্যাঁ পয়সাও পাবো। তো আমি আর চন্দ্রিল গেলাম দেখা করতে। তারপর মেহেলিয়া সঞ্চারী যোগ দিল আমাদের, মানে ওই তারা করছেটা কি বলে আমরা একটা প্রোগ্রাম করতে শুরু করলাম। এই তারা করছেটা কি প্রোগ্রামটা ছিল তারাতে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তারই একটা সমালোচনামূলক অনুষ্ঠান। আচ্ছা। কি ভুলভাল করেছে, কি গন্ডগোল হয়েছে, কি হানা, মানে এইসব নিয়ে আমরা কথা বলতাম। ফলে আমি বলছি সেই বাজারে এটা কিন্তু একবারে হৈ হৈ ফেলে দেয় একটা প্রোগ্রাম। হ্যাঁ। আর কারা কথা বলছে না, 4টে অচেনা ছেলে মেয়ে, হ্যাঁ, যাদের সেভাবে কেউ চেনে না। তখন অবধি আমাকে লোকে আমার মানে অত মুখ চিনতো না, হয়তো গান টান শুনেছে, কিন্তু তখনও চন্দ্রবিন্দুর ওই রকম একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তো ওই করতে করতে কিন্তু একটা আলাপ পরিচয়টা আরও বাড়লো। তারপর আমি আর চন্দ্রিল দুজনেই তারা চ্যানেলটা জয়েন করলাম ইনহাউস ডিরেক্টর হিসেবে। আমরা কিছু চন্দ্রিল যেরকম আইকন বাইকন করেছিল, খুব একটা সুন্দর একটা প্রোগ্রাম, আমি তারাদের কথা করেছিলাম, অনেক পরে আমার শহর করেছি। এইসব করতে করতে ঋতুদা একবার আমাকে বললো যে তুই তিতলি ছবিটা অ্যাসিস্ট করবি। বললাম হ্যাঁ অবশ্যই করবো। মানে এটা, আর তখন তারা মানে মনে হচ্ছিল যে যেরমটা ভেবেছিলাম অতটা হচ্ছে না, যেরকম হয় না যে একটু তারার একটা তখন ডাউনফল শুরু হয়েছে। তা আমি তিতলি অ্যাসিস্ট করতে চলে গেলাম। তিতলি অ্যাসিস্ট করছি, আর ঋতুদা, যেহেতু আমি বাংলা নিয়ে পড়াশুনো করেছি, ঋতুদা আমায় বলেছিল তুই চোখের বালিটা একটু মানে পড়ে টড়ে রাখ, কেননা ওটা একটা ছবি করবো, আর এটা অনেক দিনের প্ল্যান ঋতুদার। তো কথা ছিল সেই ছবিটা আমি অ্যাসিস্ট করব, কিন্তু ফাইনালি তিতলি ঘটে গেল। আর তারপরে চোখের বালি না শুরু হয়ে হলো শুভ মহরত। শুভ মহরতে ঋতুদা বললো তুই এই রোলটা কর। তো আমার একটু মানে আমি একটু হেজিটেন্ট ছিলাম, তার কারণ আমি অভিনয় সে অর্থে করিনি কখনো। চন্দ্রিলের ছবিতে একটুখানি করেছি, যে বন্ধু বান্ধবের ছবি বলে। আমি 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 একটু বারণই করেছিলাম যে দেখো আমি হয়তো এটা মানে আমার খুব মানে ভীষণ এক্সাইটিং লাগেনি অফারটা। তো তারপর ছবিটা করেছি, বন্ধুরাও খুব পেছনে টেছনে লেগেছে, নন্দিতা দাস আছে বলে শুটিং করেছি, ছবি রিলিজ হয়েছে। ছবিতে আমার যে রোলটা, সেই রোলটা দেখে আমার বন্ধুরা যারা আমায় চেনে কেউ হেসেছে, মজা করেছে, ইত্যাদি ইত্যাদি। বেশ কিছুটা সময় বাদে আমি বুঝেছি যে শুভ মহরত ছবিটার একটা অন্যরকমের ইম্প্যাক্ট আছে। ঠিক। ফলে আমার যেটা ভাল লাগে একটা হচ্ছে ছবিটা আমি আমাকে বাদ দিয়ে একটু দেখার চেষ্টা করি, কারণ ওখানে যে অনিন্দ আছে, তার চেহারা, তার কণ্ঠস্বর, কথা বলা, সবটা আমার থেকে এতটা আলাদা, কিন্তু ওই বয়সটা রয়ে গেছে ছবিতে। তো সেটার জন্য আমি ঋতুতার কাছে খুব কৃতজ্ঞ। ঠিক। এবং যেই অভিনয়টা তুমি করেছো, তুমি তার আগে কোনদিন অভিনয় করোনি সেই অর্থে কি করোইনি, ওই চন্দ্রিলের ছবিতে বললে। ঋতুদা অ্যাজ এ ডিরেক্টর অভিনেতাদের কিভাবে হ্যান্ডেল করে, মানে তোমাকে কি করে, তুমি যেহেতু সেই অর্থে একদমই নতুন, কিভাবে হ্যান্ডেল করেছিল তোমাকে পুরোটা জুড়ে? তুমি তো নিজে একজন ডিরেক্টর, তো তুমি জানো যে কোনো স্ক্রিপ্ট বা যে কোনো সংলাপ তার একটা নিজস্ব সুর আছে। ঠিক। যে তুমি কতটা উঠবে, কতটা নামবে। তো ঋতুদার স্ক্রিপ্ট পড়ার মধ্যে না, আমি যেহেতু ঋতুদার স্ক্রিপ্ট পড়াটা ফলো করতাম, তো আমার মানে যেভাবে সংলাপগুলো বলার চেষ্টা করছিল না, আমি ওই সুরটা ফলো করার চেষ্টা করেছিলাম। এবং খুব আশ্চর্যজনকভাবে আমাকে কিন্তু গোটা ছবিতে না, আমি বলছি ঋতুদা ভীষণ একটা ডিরেক্ট করেছে এরকমটা নয়। আচ্ছা। খুব একটা নয়, মানে আমি বলছি যে অটোমেটিক্যালি আমার মনে হয় সেটা হয়তো কাস্টিংয়ের সঙ্গেই ছিল। আর নতুন অভিনয় করলে হয় না, দেখবে তার একটা সুবিধে পাওয়া যায়, বিরাট অ্যাডভান্টেজ পাওয়া যায়। তার কোনো মাথায় কোনো সেট রুলস নেই, তো কোনো রুলস নেই, ম্যানারিজম নেই, সে যে কি করবে, সে হঠাৎ করে একটা দুরন্ত শট দিতে পারে, আবার দারুণভাবে ছড়িয়ে ফেলতে পারে। তো শুভ মহরতের ক্ষেত্রে সেটা হয়েছিল যে আমি একটা জায়গায় প্রথম দিন শুটিং করছি রাখিদির সাথে, খুব নার্ভাস ছিলাম, ভীষণ নার্ভাস ছিলাম, কারণ রাখিদি এমনি দুর্মুখ বলে খুব নাম ছিল। আর মানে
তারপর আস্তে আস্তে আলাপ, প্রথম শটই ভাবো রাখিদির সাথে দিচ্ছি আমি। ফলে আমি কথা যে বলছিলাম অর্ধেক বোধহয় শোনাও যায়নি ঠিক করে। তো ঋতুদা বললো একটু একটু তুলে বল, অতটা নামাস না। তো তখন সেটাই করেছিলাম। তারপর কোথাও মনে হলো আমি স্টেজে দাঁড়িয়ে গান গাই, একটা ছবি করতে পারবো না, এটা হয় নাকি কখন? কারণ ওটাও একটা বিরাট বড় পারফরমেন্স বস, বিরাট স্টেজে দাঁড়িয়ে performance। একটা গান হ্যাঁ। করা, অত বড় একটা ক্রাউডকে ওই পয়েন্টে তুমি একটা মানুষ যে ধরে রেখেছো একটা পয়েন্টে। সিনেমার সব থেকে বড় অসুবিধার জায়গা একজন অভিনেতার ক্ষেত্রে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে ওই নন লিনিয়ার জায়গাটা। এই 62 নম্বর সিন হচ্ছে, আবার তুমি 37-এ ফিরে যাচ্ছ, তো ফলে কখন যে কোনটায় থাকতে হচ্ছে সেইটা একটা বোঝাটা খুব মুশকিল। সেটা মুশকিল, ঠিক। কিন্তু ভালো, এবং আমার তো মনে হয় যে ডাবিংয়েও ঋতুদা একটা অনেক আমার সময় নিয়েছিল, তা না আমি একদিনেই পুরোটা ডাব করেছিলাম। একদিনে ডাব করেছিলাম। একদিনে ডাব করেছিলাম, হ্যাঁ। অতটা ক্যারেক্টার, কারণ তখন তো ডাবিংটা অন্যরকম ভাবে হতো। একদিনে হ্যাঁ, অন্যভাবে হতো। আমার ক্ষেত্রে এটা সুবিধে হয়েছিল, সেটা ঋতুদা পরে বলেছিল যে অত বড় বড় দাড়ি গোঁপ তোর করলে কি বলছিস বোঝা যাচ্ছে না। তো এইটা একটা খুব হেল্প করেছিল ডাবিংয়ে, যে আমার লিপ মেলাতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আমি এমনি খুব বড় মুখ করে, মানে হাঁ মুখটা বড় হয়ে গিয়ে আমি কথা কম বলি, তো ফলে তুমি বুঝতেই পারছো যে ওটা আমি খাপে খাপ মিলিয়ে দিতে পেরেছিলাম। একদম। এবার এইসব তো হলো, গল্প বলার ইচ্ছেটা, সিনেমা বানানোর ইচ্ছেটা, এটা কি আগে থেকে ছিল নাকি হাউ ওপেন ডি বায়োস্কোপ হ্যাপেন? এটা দেখো, মানে সিনেমা মাধ্যমটাই এরম না, সেটা একটা খুব মানে একটা স্বপ্নের জন্ম দেয় সবার। হ্যাঁ, তো অবশ্যই সিনেমা বানানোর ইচ্ছে ছিল, কলেজের মানে সময় থেকে ইচ্ছে ছিল। সেই সময় আমরা ফিল্ম ক্লাবগুলো ছুটে ছুটে যাচ্ছি, সিনে সেন্ট্রাল দেখতে যাচ্ছি, সিনে ক্লাব অফ ক্যালকাটার মেম্বারশিপ কোনো রকমে টিউশনি করে টাকা জড়ো করে হচ্ছি। হ্যাঁ, তো আস্তে আস্তে বিভিন্ন রকম যে মুভমেন্টগুলো, সেটা কখনো নিও রিয়েলিস্টিক কিংবা কোনো সময় তোমার আভাগার্ডদের, সেগুলোর সঙ্গে একটু একটু করে নামগুলো জানছি, জার্গনগুলো শিখছি, অন্যান্য ফিল্ম মেকারদের নাম জানছো। হ্যাঁ, তো ফলে সিনেমা আমি খালি দেখতাম যে আমাদের এখানটা যেরকম হয়, বাইরে কিন্তু নানা রকমের ছবি হয়, অনেক রকমের ছবি হয়। আমাদের এখানে যেরকম হয় সেরকম হয়, আবার আরও অন্যরকমও কিন্তু হয়। ফলে সে অর্থে এরকম একটা ডোমেন নেই যে এইটুকুই তোমায় তৈরি করতে হবে। ফলে আমার কোথাও একটা বিশ্বাস ছিল যে সব মানুষ, তার একটা নিজস্ব লেখা থাকে, তার একটা নিজস্ব গান থাকে, তার একটা নিজস্ব সিনেমাও থাকে। তো কেউ সেটা উদ্যোগ নিয়ে করে ফেলতে পারে, কেউ পারে না। আর প্রডিউসার পেতে হয় সিনেমার জন্য না, লেখা লিখতে গেলে অত পয়সা লাগে না। তো আমি খুব লাকি যে আমি সুজিত সরকারের মতো একজন প্রডিউসারকে পেয়েছি। এক্স্যাক্টলি, সুজিত সরকারের একটা রিসেন্ট ইন্টারভিউতে দেখলাম, সুজিত সরকারই বলছে এই তোমার সেম কথাটা, যে সিনেমা বানাতে না টাকা লাগে। সিনেমাটা যদি এরকম হতো যে আমি একা যেরকম গল্প লিখতে পারি, যেরকম ছবি আঁকতে পারি, গান গাইতে পারি, সেটা হতো, তাহলে খুব ভালো হতো। তুমি যে কথাটা বললে, আর তার মধ্যে সুজিত সরকারের কানেকশনটাও পেলাম। সুজিত সরকারের সঙ্গে তোমার কিভাবে আলাপ হয়? সুজিতদার সাথে আলাপ হয় অপরাজিতা তুমিতে গান লিখতে গিয়ে, বম্বেতে। আচ্ছা, অপরাজিতা তুমি গান লিখতে গেলাম, তো তার আগে অন্তহীন করে টোরে তখন আমাদের গানগুলো পপুলার হয়েছে, সুজিতদা মানে গান টানগুলো জানতো আমাদের। তখন আমি চন্দ্রিলাম না ন্যাশনাল অ্যাওয়ার্ডও তখন পেয়েছি। তো একটা মানে অন্তহীন মানে এমনিতেই খুব বেশ জনপ্রিয় হয়েছিল সব কিছুর দিক থেকে। তো ওই সুজিতদার সঙ্গে আলাপ, কথা টথা, এটা ওটা নানা রকম হচ্ছে। তো ওই সময়টায় না, আবার আমি বলছি যে অনেক কিছু তো অনেক সময়ের ওপর নির্ভর করে, যে একদম টাইমিং আর কি। তো সুজিত দ্বারা ওই সময় একটা ইনিশিয়েটিভ নিয়েছিল রাইজিং সান থেকে, যে হিন্দি ছবির পাশাপাশি রিজিওনাল ফিল্মগুলোতে ওরা আসবে। তো সেইটার জন্য ওরা দুটো ছবিকে কমিশন করেছিল। একটা ছবি হচ্ছে ওপেন ডি বায়োস্কোপ এই কলকাতা থেকে বাংলা ভাষায়, আর একটা পাঞ্জাবি ভাষায় একটা ছবি। আচ্ছা। তো পাঞ্জাবি ছবিটা অতটা যেহেতু চলেনি, ওপেনটি সেদিক থেকে অনেক বেশি চলেছিল, হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় তার আগে আমি 2-3টে প্রডিউসারকে স্ক্রিপ্টটা শুনিয়েছিলাম, তাদের মুখ চোখে তোমার লেখা ছিলই আগে, এবং গল্পটা করা ছিল, গল্পটা আমার করা ছিল। আমি একটা আমাদের কাগজ প্রতিদিনই একটা খেলার পত্রিকা বেরোয়, খেলার কাগজ বলে, অরুণদা এখন নেই, মানে খুব নামকরা সাংবাদিক। হ্যাঁ, তো উনি আমাকে বলেছিলেন যে তোমার একটা উপন্যাস লিখতে হবে। তো
আমি উপন্যাস একটা খেলার কাগজে কী লিখবো আমি তার আগে কোনো দিন, আর খেলার উপন্যাস মানে মতি নন্দীরগুলোই মনে পড়ে। ঠিক। তো আমি একটা একদিনব্যাপী বলে উপন্যাস লিখেছিলাম। একদিনব্যাপী উপন্যাসটা রাস্তায় ওই রাবারের বল যে টুর্নামেন্ট হতো হ্যাঁ। সেইটা নিয়ে লেখা। ওই ওয়ান ডে টুর্নামেন্ট যেটাকে হ্যাঁ, বলা ওই হতো। একদিনব্যাপী রাবারের বল প্রতিযোগিতা, ওই ওখান থেকে একদিনব্যাপী ঠিক। নামটা দেওয়া। এই লেখাটাই কিন্তু অ্যাকচুয়ালি ওপেন টি বায়োস্কোপের গোড়ার লেখা। সেখান থেকেই আমি আস্তে আস্তে তারপর স্ক্রিপ্ট করার সময় বদল করে ঘটিয়েছি সব কিছু। কিন্তু ফোয়ারা কিংবা তিতির এরা সবাই কিন্তু এসেছে এই লেখাটাতে। আচ্ছা আচ্ছা। তো ফলে আমার কাছে মানে স্টোরি লাইনটা ছিল। তারপর যখন আমি দেখলাম অন্য প্রডিউসাররা বুঝতে পারছে না, তার কারণ এতগুলো বাচ্চা টাচ্চা রয়েছে, কে নায়ক এই প্রশ্নটার আমিও কোনো জবাব দিতে পারছি না। আমি তার মানে তখন তো অতটা মানে কি বলবো কড়া মুখ নিয়ে গল্পই নায়ক এরকম বলার মতো জায়গায় পৌঁছয়নি। কতগুলো গান থাকবে, মানে উদ্ভট সব প্রশ্ন করছে, মানে যেটা শুনলে আর মনে হচ্ছে ছবিটা না করলেই হয়। তো সেরকম একটা সময় সুজিতদার সাথে যখন কথা হয় প্রথম, সুজিতদার ভাল লেগেছিল যে এই ছবিটাতে ফুটবল আছে আর এই ছবিটা উত্তর কলকাতা নিয়ে। এই দুটো বিষয় সুজিতদার খুব প্রিয় বিষয়। কোথাও একটা কানেক্ট তৈরি হয়েছিল। ফুটবল নিয়ে সুজিতদার এমনি একটা আছে ফ্যাসিনেশন আছে। তো এরপর যখন ছবিটা আমি করতে শুরু করি না, আমি ছবিটা করার সময় জানতাম যে অ্যাকচুয়ালি ছবিটা ফুটবল নিয়ে নয়, বা অ্যাকচুয়ালি ছবিটা উত্তর কলকাতা নিয়েও নয়। ওই ছবিটা একটা নির্দিষ্ট সময়কাল নিয়ে, যদি এই ছবিটার কেউ নায়ক থেকে থাকে তাহলে ওই 90sটা, ওই সময়কালটা, ওই সোশ্যাল স্কেচটা তৈরি করা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যে ওইটা আমি করবো। দেখো স্টোরি লাইনটা তো আহামরি কিছু নয়। একটা ছেলে, সে বেসিক্যালি এসে একটা জায়গায় এসে পড়ছে, তার বিভিন্ন ক্রাইসিস থেকে সে মাথা তুলে দাঁড়িয়ে গোল করে জিতে যাচ্ছে। এর থেকে আর পাতি কিংবা এর থেকে আর সরলীকরণ একটা গল্পের আর কি হতে পারে? ফলে গল্পটা এখানে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনটা, পাড়াটা, ওই যে সময়টা এক জায়গায় সবাই রয়েছে, যে একটা পাড়া। মানে ওপেন টি বায়োস্কোপে কোথাও কখনো কেউ এই জায়গাটা নিয়ে কথা বলে না যে আসলে ফোয়ারা সে তো একজন ইললেজিটিমেট চাইল্ড, তাই না? মানে বাংলা ভাষায় যাকে বেজন্মা বলে, অবৈধ সন্তান, যার জন্য তাকে মা পাড়ায় রাখতে সাহস করে না। কিন্তু একটা খুব গোঁড়া একটা পাড়া, মানে যে পাড়াটার মধ্যে সত্যি ভীষণ কনজারভেটিভ, সবেতে সবার দোষ দেখে, সব কিছু, জিন্স প্যান্ট পরে এলো একটা মেয়ের দিকে তারা এরকম করে তাকাচ্ছে, সেই রকম একটা পাড়া আবার একই রকমভাবে এইরকম একটা বাচ্চাকে যার জন্মের ঠিক নেই তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাকে একটা কোথাও মান্যতা দিচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় ছবিটার একটা বড় জায়গা, যেখানে আমার মনে হয়েছিল যে আমাদের কাছে তো একটা স্বপ্ন ছিল যে আমরা একসঙ্গে সবাই মিলে বাঁচবো, একদিন সূর্যের ভোর আসবে, সেখানে সব মানুষ একটা জায়গায় এসে দাঁড়াবে, একই আকাশের নিচে দাঁড়াবে। ওই এক আকাশের নিচে দাঁড়ানোর জায়গাটা ওপেন টি বায়োস্কোপে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই যে সময়টা তুমি ধরেছো, এই সময়টা এত ভালো করে সিনেমায়, যে এই গল্পটার মধ্যে বুনতে গেছো তুমি, তো সময়টা আলাদা করে ধরোনি, গল্পটার একটা পার্ট হিসেবে সময়টা থেকে গেছে, আবার সময়টাই ওই গল্পটার জন্ম দিয়েছে মনে হচ্ছে। এই যে দুটো একটা অদ্ভুত, কি বলবো, অদ্ভুত একটা মিশেল, এটা তো খুব একটা ভেবে চিন্তে কেউ করে না, এটা তো হয়ে যায়। তার মানে ওই সময়টা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই কারণেই এটা হয়েছে। অবশ্যই। আমাকে একটা কথা বলো, এই যে এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর মধ্যে কোনটা তুমি? কোনোটাই আমি নই, বা সবার মধ্যে একটু একটু করে আমি আছি। সবার মধ্যে একটু একটু করে তুমি আছো, আর বাকি দেখাগুলো থেকে এই ছোটবেলাটা, এই তোমার এই সময়টা, যে সময়টাকে তুমি তুলে এনেছো, সেই সময়টা তোমার যে ভালোবাসাটা, এটা তো কি বলবো, আমার ওপেন টি বায়োস্কোপ দেখলে যে কান্নাটা পায়, সেই কান্নাটার মধ্যে আনন্দ আছে, সেই কান্নাটার মধ্যে ওই সময়টা মিস করা আছে, নস্টালজিয়া, অবভিয়াসলি আমরা প্রত্যেকেই এনজয় করি কোনো না কোনো সময়, এবং অ্যাট দ্য সেম টাইম জিতে যাওয়ার একটা আনন্দ আছে, যে একটা মানে একটা সাধারণ ছেলে, যেটা তুমি বললে, যার জন্মের ঠিক নেই, সেও জিতে যেতে পারে সবার প্রতিনিধি হয়ে, এবং শেষে আমার একটা জায়গা খুব 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 ভালো লাগে। ঋদ্ধির একটা ডায়লগ আছে, রজতাব মানে রনিদা বলে যে
সিগারেট খাবি না কিন্তু। যদি বলে যে কেন খাবো না, বেশ করবো, খাবো, তুমি আমার গার্জিয়ান নাকি, আমাদের জড়িয়ে ধরে। ইনফ্যাক্ট আমি এখন বলতে গেলে হয়তো খেতে ফেলবো, এরকম এতটা ইমোশনাল জায়গাটা। এক্স্যাক্টলি এই যে সত্যি যে তুমি আমার গার্জেন নাকি, তার কারণ আমরা তো পাড়াতে সবার শাসন শুনেই বড় হয়েছি। ঠিক। হ্যাঁ, মানে আমাদের সাহস ছিল যে পাড়ায় একটা সিগারেট কি, মানে আমি বলছি যে অন্য কোনো কিছু যদি একটা বল রাস্তাতে বলও খেলি না, কে গিয়ে কখন বলে দেবে। এবং এক্স্যাক্টলি, যে কেউ এ পাড়ার কাকা ও পাড়ার জ্যাঠা সবাই আমাদের যখন তখন করতে শাসন পারে। করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি যদি বাড়িতে গিয়ে বলতাম তাহলে বাড়িতে বলতো যে ও কান মুলেছে, ওরা চড় মারলো না কেন। একদম ঠিক একদম ঠিক এই উত্তরটা পেতাম আমি। একদম হুম, একদম। তো মানে এরমই সময় ছিল, এই সময়টাকে। হ্যাঁ, আর যেহেতু ওপেন টি বায়োস্কোপ সত্যি তুমি এতবার করে বলছো, আমি একটা জায়গা খালি তোমায় বলি, মানে এটা শুধু তোমাকেই আলাদা করে বলছি যে ছবিটার একটা রিসার্চ আমরা করেছিলাম। হুম, তো এটা সময়কালটা কিন্তু মানে কল্পনা থেকে আসেনি। আমি বলছি সময়কালটা একদম সুনির্দিষ্ট, হুম, 95 সাল। এটাই, 95 সালের একটা সময় থেকে একটা সময় অবধি এই ছবিটা এগিয়েছে। ঠিক। এবং 95 সাল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সময় আমার কাছে, এই কারণে মনে হয়েছিল যে ওই সময়টা আমরা কেন বেছে নিয়েছি। দুটো বড় সোশ্যাল ইনসিডেন্ট, একটা গণেশের দুধ খাওয়া ঘটেছে, একদম। হ্যাঁ, এবং একই সঙ্গে তোমার ওই একটা গণেশের দুধ খাওয়া, আর একটা বড় হয়েছিল যে ওই মোবাইল ফোন ওই বছর এসছিল। মোবাইল ফোন না, তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সুখরাম বলে একজন, হুম, উনি দেশের বয়োজ্যেষ্ঠ মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, সেটা জ্যোতিবাবুকে ফোন করেছিলেন। তো এইটার পর কিন্তু ফলে কলকাতায় মোবাইল ফোন কিন্তু মানে প্রথম মোবাইলের ফোনের ব্যবহার কিন্তু জ্যোতিবাবু করেছেন। তো তারপর ওই আমাদের পেন্সিল বক্সের মতো দেখতে যে মোবাইল হ্যাঁ, ফোনগুলো হ্যাঁ, পাওয়া যেত তখন এখানে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি সেটাও একটা জোগাড় করে রেখেছিলাম, হ্যাঁ। যেটা আর কি তিতিরের বাবা হাতে নিয়ে ঘোরে। হ্যাঁ। তোমার ছোটবেলা, হুম, সেটাতে একটু যেতে ইচ্ছা হচ্ছে, কারণ যেহেতু তোমার কাছে সময়টা এত ইম্পর্টেন্ট ছিল বলেই তো তুমি ওই সময়টাকে সেলিব্রেট করেছো। এবং সেই সময়টা তোমার সঙ্গে আমাদের মতো প্রচুর মানুষ একসাথে সেলিব্রেট করেছি, আমরা কানেক্ট করেছি। তোমার ছোটবেলাটা কিরম ছিল, মানে তোমার একদম ছোটবেলাটা কিরম ছিল, এবং সেটার থেকে কি কি জিনিস খুব বারবার মনে পড়ে তোমার এখনো? খুব সাধারণ ছেলেবেলা ছিল, খালি এইটুকু মনে আছে যে আহ, ওই যে কথাটা আমি আগেও বলছিলাম, যে একটা খুব বৃহত্তর জায়গায় না আমরা বাঁচতাম। মানে এই কারণে বলছি যে হয়তো আমার মা বা বাবা সিনেমা যাবে, হুম, তো আমাকে পাশের বাড়িতে রেখে চলে যেত। তো সেই বাড়িতে আমি খেলছি, সে বাড়িতে সবার সঙ্গে রয়েছি, সে বাড়িতেই খেয়ে নিলাম, চান করে নিলাম। আবার হয়তো ওরা ফিরে এলো, ডাকলো, তা বললাম যে, বললো না একদম রাতে খেয়ে ফিরবে, রাতে খেয়ে ফিরলাম। হুম, বা একই সঙ্গে এ বাড়িতে একটা কোনো রান্না হলো, ওই বাড়ির কেউ হয়তো খাবারটা ভালোবাসে, তো দিয়ে আসতে হবে গিয়ে। হুম, হ্যাঁ, সারা পাড়ায় হয়তো দুটো ফ্রিজ, তো সেই দুটো ফ্রিজে কিন্তু বিভিন্ন বাড়ির রান্না থাকে। হুম, ঝগড়াঝাঁটি কি হতো না, কুটকচাল কি হতো না, খুব হতো, মানে সেসব তখনও ছিল। কিন্তু সেগুলো কম মনে আছে, ঝগড়ার আওয়াজগুলো মনে আছে, কিন্তু আমি বলছি মনে রাখতে চাই এইগুলো অনেক বেশি। হুম, তার কারণ কোথাও একটা মনে হতো যে আহ, অনেকে অনেক বেশি লোকের সঙ্গে বাঁচছি। এইটা আমি বলছি 80 বা 90 এটার ধর্ম। 90 হচ্ছে শেষ, 90 মানে আস্তে আস্তে তারপর আমরা একা হয়ে যাচ্ছি, আস্তে আস্তে এলিয়েনেশন যে তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলে মিলেনিয়ালের পরের যে গল্পটা, হুম, সেগুলো সবই একা বাঁচার গল্প। হুম, আর তার আগের গল্পটা কিন্তু সমষ্টিগতভাবে বাঁচার গল্প। ঠিক। হ্যাঁ, সেখানে আমাদের দারিদ্র ছিল। মানে পাড়ায় একটা গাড়ি এলেও আমরা হইচই করে দেখতে আসতাম, তার একদম। কারণ গাড়ি দেখি না তো তখন না। ঠিক। তো মানে ওই প্রত্যেকের বাড়িতে লক্ষ্মীর ভাঁড়, যেটুকু টাকা জমানো সেটা দিয়ে একটা কিছু হবে। হ্যাঁ, একটা রোববারের দুপুরের মাংস ভাত, সেটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল, ঠিক। যে কোন বাড়ি থেকে সিটিটা ভেসে আসছে, কি হবে। বা টিভি দেখলে একসঙ্গে সবাই মিলে টিভি দেখতাম। ওই যে আমার ছেলেবেলার মানে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হচ্ছে যে সূর্যগ্রহণ হয়েছিল একবার। সেই সূর্যগ্রহণ যেদিন হয় সেদিনকে পথের পাঁচালী দেখানো হয় টিভিতে। আচ্ছা। তো ওই জীবনে প্রথম কিন্তু পথের পাঁচালী দেখলাম সূর্যগ্রহণের কারণে। হুম, একটু করে ছবিটা হচ্ছে, আবার আবার ওই সূর্যগ্রহণ দেখাচ্ছে, আবার ছবিটায় ফিরে যাচ্ছে। হুম, এবং সেটা কিন্তু ওই আমাদের লাহাবাড়িতে পাড়ায় টিভি ছিল,
সেলাহাবাড়ির ওই দালানটাতে কিন্তু আমি বলছি কিছু না হলেও প্রায় 44 জন দেখছি একসঙ্গে বসে। হ্যাঁ, এটাই মনে পড়ে, এটাই ছেলেবেলা। মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ির পুকুরে সাঁতার শিখছি কলার ভেলায়, কিংবা পিসির বাড়ি যাচ্ছি, পিসির বাড়িতে দিদিরা মাকে লুকিয়ে প্রথম হিন্দি ছবি দেখতে নিয়ে যাচ্ছে, পাওভাজি খেতে যাচ্ছি ময়দানে। কলকাতাটা একটু আলাদা ছিল, ভালো ছিল কিনা বলতে পারবো না, কিন্তু ওটা একটা অচেনা কলকাতা ছিল। ডাবল টেকার বাসের দোতলায় বসে থাকার মতো। ঠিক। পার্সপেক্টিভটা আলাদা ছিল একদম বিউটিফুলি সেড। কারণ আমি তো নিজে কলকাতার নই, আমার না কোথাও একটা মনে হয় যে আমার কলকাতার সঙ্গে কোনো একটা পূর্বজন্মের কানেকশন আছে। কারণ আমি ছোটবেলায় প্রতিবার কালী পুজোয় আমার বাবা মা এবং আমি চলে আসতাম দমদমে। আমাদের ওখানে একটা পুজো, মানে জেঠুর বাড়িতে পুজো হতো, সেখানে চলে আসতাম সবে। মানে ওটা আসার জন্য আমার যা এক্সাইটমেন্ট থাকতো, নট ফর দ্যাট 2-3 দিনের কালী পুজো ডে, তারপরে বাবা আমাকে নিয়ে কলকাতায় বাইরে যাবে, ওই দেখাটার জন্য আমার একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকতো। এটা ছোট শহরে সবারই থাকে, কিন্তু আমার এক্সাইটমেন্টটা কিন্তু অনেকটা বেশি ছিল। সেটা আমি তখন রিয়েলাইজ করতে পারিনি, একদম ছোটোবেলায় রিয়েলাইজ করতে পারিনি। আমি যখন প্রথম উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলকাতায় আসি, আমি প্রথম এই ছাড়টা পাই যে তুমি একা একা বেরোতে পারো। আমি কী করতাম না, আমি মেট্রোতে উঠতাম দমদম থেকে, প্রত্যেকটা স্টেশনে নামতাম আলাদা আলাদা করে, আর প্রত্যেকটা স্টেশনে বাইরে গিয়ে সমস্ত জায়গাটা দেখতাম। ওই ডবল ডেকার বাসের কথা বললে, যে ডবল ডেকার বাসটা সেই সময় চড়ে প্রথমবার আমি না, ওই যে পার্সপেক্টিভটার কথা বললে আই ক্যান এক্স্যাক্টলি কানেক্ট। প্রথমবার মনে হলো যারা অন্যরকম লাগছে তো পার্সপেক্টিভটা, এত দিন তো এত বাসে চললাম, ট্যাক্সিতে চললাম, এরকমভাবে দেখিনি তো, নিচ দিয়ে গাড়িটা চলে যাচ্ছে, পুরো বিষয়টাই আলাদা। সেই সময়টাকে কি মিস করো? মিস করি না বলবো না, তার কারণ সকলেরই আমার কলেজ সময়টাকে মিস করি, কারণ কলেজ আমার কাছে খুব বড় একটা জায়গা, স্কুলও খুব বড় জায়গা, কিন্তু কলেজ এই যে মঞ্চে উঠতে শেখানা, এটা কলেজ আমাকে শিখিয়েছে। ওই হাততালি, হইচই, কলেজ ফেস্ট, তো এটার মধ্যে মানে এটার মধ্যে তো সারা জীবন মানুষ বাঁচতে পারে না, কিন্তু তাও আমি বলবো আমি, চন্দ্রিল বা উপল, আমরা খুব ভাগ্যবান যে আমরা এখনো ওই মঞ্চটা পেয়ে যাচ্ছি সারাক্ষণ। এই দুদিন আগে আমরা ইন্টিগ্রেশন ISI-তে শো করতে গেছি, তো করতে গেলে মনে পড়ে না যে এখানে ফেস্ট করতে আসতাম, অমুক ইভেন্টে এই প্রাইজ পেয়েছিলাম বা এই ইভেন্টে ঝুলিয়েছিলাম, কিছু পাইনি। সাফল্য ব্যর্থতা দুটোই কিন্তু আমি বলছি অ্যাকচুয়ালি একটা সময়ের পর গিয়ে একই রকম লাগে। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, জাস্ট তোমার পার্সপেক্টিভটা জানতে চাইবো ওই বিষয়ে। তা হলো, আমাদের মধ্যে বা আমি জানি না, বাঙালিদের মধ্যে বোধহয় এটা একটু বেশিই আছে, আমরা একটু নস্টালজিয়া এনজয় করি আমরা খুবই, এবং আমাদের একটা দুঃখ বিলাস আছে। এটা মানে এটা কেন আছে বলে তোমার মনে হয়, বা এটা কি আমাদের নেচারেই থেকে গেছে? চণ্ডীমঙ্গল থেকে ঐতিহ্য চলে আসছে, দুঃখ বিলাসী বাঙালি কিন্তু সবসময়, মানে আমি বলছি যে, কিন্তু সেই দুঃখটা না, মানে এরম নয় যে কিডসের কবিতায় তার কোনো ছাপ নেই, সেখানেও আছে। হ্যাঁ, যেখানে বলে না যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ, মানে যেটা আমাদের সত্যি কান্না জন্ম দেয় আর কি। তো সব মানুষেরই সেটা আছে, এটা মানুষের তার নিজের মানে কি বলবো, তার ভাবনা বা তার ধ্যান ধারণা, কে কোনটা ভালোবাসে। আমি ভালোবাসি এটা। এটার সাথে আমি বলছি যে বাঙালিকে মেলানোর দরকার নেই। তোমার পার্সোনালি এইটা ভালো লাগে? হ্যাঁ, মানে আমি ভালো লাগে, মানে এটার মধ্যেই সারাক্ষণ বুঁদ হয়ে থাকতে চাই তা না, কিন্তু ওপেন ডিভাইসকোপ করার সময় বা বন্ধু তোমায় গানটা লেখার সময়, বা এভাবেও ফিরে আসে যায় গান লেখার সময়, যে ভাবনাগুলো কাজ করেছে সেটা এটাই। হ্যাঁ, তার মানে প্রজাপতি বিস্কুট কিংবা আর জানি না লেখার সময় তো এটাই করবে এমন নয়। ফিল্ম মেকিংয়ের যে জার্নিটা, তার প্রথমে তো ওপেন বায়োস্কোপ হয়ে গেল। ওপেন বায়োস্কোপ তো মানে চারিদিকে একটা, মানে কি বলতো, ওপেন বায়োস্কোপ আসার সময় আমার মনে আছে যে সবাই ছবিটা নিয়ে না কথা বলছিল প্রচুর, সবাই, মানে অনেক লোক কথা বলছিল। আমি তখন কলকাতাতেই থাকি। ওপেন বায়োস্কোপ হওয়ার পর তোমার জার্নিটা তো চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই। ওপেন বায়োস্কোপ এটা সাকসেসফুল এবং পপুলার হওয়ার পর, তারপর থেকে সিনেমা বানানোর ক্ষেত্রে
হোয়াট ডিড ইউ ফিল? কোনো প্রেশার ফিল করেছো না এরপর না আর একটু বেটার কিছু করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, নতুন গল্প বলতে হবে, এটা মানে হাউ ডিড দ্যাট জার্নি হ্যাপেন? হ্যাঁ, মানে প্রেশার ফিল করেছি এরম বলবো না। তার কারণ আমি খুব অল্প ছবি বানিয়েছি। কিন্তু যে ছবি বানিয়েছি আমি চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট যাতে নতুনভাবে বলা যায়। প্রজাপতি বিস্কুটের গল্পও কিন্তু খুব অন্য ধরনের গল্প। সে গল্প আমার ওপেন টি বায়োস্কোপের আগে লেখা গল্প। আচ্ছা আচ্ছা, আগে লেখা নামটা নামটা একটু মিষ্টি কিন্তু ওটা অ্যাকচুয়ালি খুব মিষ্টি ছবি নয়, একটু কড়া ছবি। ইচ্ছে করে আমি ওই ছবি করতে চেয়েছি বা ওটা আমি মানে তার কারণ বিষয় হিসেবে ওটা আমার মনে হয়েছিল যে খুব কন্টেম্পোরারি। ওই বিষয় নিয়ে তারপরে কিন্তু অন্য জায়গাতে অনেক ছবি হয়েছে, কিন্তু ফলে ওপেন টি বায়োস্কোপের ওই জায়গাটাকে আমি একটু ভেঙে অন্য একটা কাজ করতে চেয়েছিলাম। আবার মনোজদের অদ্ভুত বাড়ি আমি আমার মতন করে বলার চেষ্টা করেছি, কারণ ওটার সাথেও আমার ছেলেবেলার একটা বড় যোগ আছে, কিন্তু একটা ইউটোপিয়ান একটা জায়গা সেটারও খুব সন্ধান আছে ওটাতে। হ্যাঁ, প্রেম টেম যখন করেছি, প্রেম টেমের সময় প্রেশার বলবো না, কিন্তু প্রেমের ছবি করতে হবে একটা এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, তো সেটা প্রোডাকশন হাউস থেকেও বলেছিল যে তুমি একটা এরকম ছোটো প্রেমের ছবি করবে। বললাম যে ঠিক আছে, কিন্তু ওর মধ্যে একটা আলাদা যেহেতু কুকুরটা ছিল তার একটা ডিফারেন্ট একটা গল্প ছিল। তো সবসময় আমার মনে হয় যে আমি যে ধরনের ছবি করতে চাই, যে ধরনের গল্প বলতে চাই, সেটা মানে যেরাম গল্প হয়ে চলেছে তার থেকে অবভিয়াসলি একটু আলাদা হলে আমার কাজটা করতে ভালো লাগবে। একই গল্প আমি বলতে চাই না বারবার, তাহলে আমার নিজের উৎসাহটা আমি হারিয়ে ফেলবো। মানে আজকে আমাদের সত্যি দেশে যখন মালায়ালি ছবি দেখি না, তারা যে কি অদ্ভুত ধরনের গল্প বলতে পারছে, কি সুন্দর করে বলতে পারছে, আমার তো খুব গর্ব হয়। আমি যদি ওরকম ছবি বানাতে পারি আমার খুব গর্ব হবে। ওরা একটা ছোট পরিসরে আমি খুব ছোট পরিসরেই বানাতে চাই, তার কারণ ওই ম্যাগনাম ওপাস বানানোর ধরনটা আমার নয়। আমি সাধারণ মানুষের গল্প বলতে ভালোবাসি, সাধারণ কথা বলতে ভালোবাসি, হেরে যাওয়া মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসি। আবার কোথাও একটা এই সব কিছুর পরেও মানে একটা জীবন তো সব রকমকে নিয়ে চলে, শুধু সাফল্য নিয়ে চলে না। হেরে যাওয়া মানুষটার একটা বড় কন্ট্রিবিউশন থাকে, তো সেই তাকে নিয়েও তারও কোথাও একটা আবার সব কিছু মিলিয়ে জিতে যাওয়া থাকে। তো সেইটা আমি কাজ করতে চাই সেরকম মানুষকে নিয়ে। মিউজিক নিয়ে কাজ করতে চাই, যেটা এখনো করে উঠিনি। খুব ইচ্ছে একটা এরকম কাজ করব কিছু মিউজিক্যাল। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই তোমার কাছ থেকে যদি মিউজিক আর সিনেমা একসাথে মিলে যায় তাহলে মানে অবশ্যই তোমার ছবির মিউজিক চিরকালই একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে থেকেছে সিনেমার জন্য। কারণ এই বন্ধু চল গানটা আমার ওই তোর পাশে তোর টিমে শুনলেই আমার কিরকম একটা পুরো ছোটবেলার যত খেলার ম্যাচগুলো আছে ওগুলোটার ফ্ল্যাশব্যাক রিভাইন্ড হয় একটা। সাফল্য আর ব্যর্থতার কথা বলছিলে একটু আগে তুমি, অনেক ডিফারেন্ট কনটেক্সট, বাট যখন তুমি গল্প বলছো তোমার তো গল্প বলার বা আমার মনে হয় প্রত্যেকেরই গল্প বলার কারণ তো বোধহয় অনেক মানুষের কাছে পৌঁছানো। যখন গান হোক, সিনেমা হোক, গল্প হোক, এনিথিং, যখন এক্সপেক্টেড আউটকামটা দেয় না, সেটা কি কোথাও এফেক্ট করে তোমাকে বা করেছে? অ্যাকচুয়ালি না, এক্সপেক্টেড আউটকাম বলে কিছু হয় না। তার কারণ তুমি দুজনকে শোনাবে না 10 জনকে শোনাবে নাকি 10 লক্ষ মানুষ শুনবে, এইটা আমি বলছি যে একটা কাজ যখন কেউ করে তখন এটা মাথায় আসা উচিত নয়, একেবারেই উচিত না। ঠিক। হ্যাঁ, তো শুধু যে কাজটা করছে আর যে সেটা ক্রিয়েট করছে, এই মানে ক্রিয়েশন আর ক্রিয়েটারের একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত, সেইটাতে যথেষ্ট অনেস্ট থাকা উচিত। আমি বলছি যে সেটাই কিন্তু একটা খুব বড় সাকসেস। আমি বলছি যে ওই কাজটাকে নিজের মতন করে তৈরি করে ফেলা, এটা আমিও 100% বিশ্বাস করি। হ্যাঁ, ওই দুয়ের মধ্যে যে সম্পর্কটা না, সেটাকেই বলে বিশ্বাস। ঠিক। তো এখন কনভিকশন নিয়ে প্রচুর কথা টথা হচ্ছে, কিন্তু আমার খুব হিটের কনভিকশন আছে এটা বলে আমি এটা কাজ করছি, এটাকে কনভিকশন বলে না, একদমই না। আমার বিশ্বাসটা এখানে আমি তোমার সঙ্গে আমি আমার গানের ক্ষেত্রে বলছি যে গান তো আমি যেরকম ভেবেছিলাম আমার গান খুব হিট হবে, প্রথমেই তো হলো না। তো আস্তে আস্তে হয়ে কিন্তু আমি প্রচুর মানুষকে গান শুনিয়েছি। আমি ভেবেছিলাম যত মানুষ আমার গান শুনবে তার আমি বলছি যে অনেক অনেক গুণ বেশি মানুষ আমার গান শুনেছে। হ্যাঁ, মানে একটা প্রসেস দিয়ে সেটা প্রচুর বেশি মানুষ, মানে ভিনদেশি তারা গানটা আমি ভেবেছিলাম 10 জনও শুনবে না, তো ভিনদেশি তারা এই ঢাকা সফরেও গিয়ে কিছুদিন আগে
একসাথে 45,000 ছেলে মেয়ে গান গাইছে। হ্যাঁ, এবং হ্যাঁ। এটা কাল্ট হয়ে গেছে। হিন্দি আমি সিনেমা নিজেই একটা শুনতে নিজের পাচ্ছি মতো না, করে- কিন্তু আমি বলছি যে এটা যে হবে, সেটা তুমি জানতে না। না না, আমি একদম, বরং আমি ও গানটা রেকর্ড করবো না ভেবেছিলাম। তুমি বুঝতে পারছো, মানে ফলে এইটা না, এই হিসেবটা কখনো আসা উচিত না, রাইট। একটা শিল্পের ক্ষেত্রে অন্তত আসা উচিত না। সিনেমার ক্ষেত্রে এটা বারবার করে বলা হয়, তার কারণ সিনেমায় যেহেতু অনেক টাকা লগ্নি করা হয়, লগ্নি ফেরত দিতে পারছে কিনা, লগ্নি ফেরত দিতে পারছে কিনা, তো সেটা একটা জায়গা, কিন্তু সেই জায়গাটা সারাক্ষণ মাথায় থাকতে গেলে তুমি ভালো কাজ করতে পারবে না। আমার রিসেন্টলি একটা রিয়েলাইজেশন আমি যদি সিনেমা বানাই বা যে কাজই করি না, লগ্নি ফেরত দেওয়ার জন্য করব না। রাইট, তোমার নিজের জন্য করবে, তাই আমি 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 নিজেকে ইনভেস্ট করব, রাইট। অন্য কিছু ইনভেস্ট করাকে আমি ভাবি না। আমার রিসেন্টলি একটা রিয়েলাইজেশন হয়েছে, খুব রিসেন্টলি। আমি একটা কাজ করতে গেলাম, মানে একটা স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্ট শেষ করলাম একটা করে। আমি বুঝতে পারলাম যে এই প্রথম, মানে কিছু সময় হয় না, প্রত্যেকবারই দর্শকটা ছিল। এইবার একটা জিনিস আমি খুব মেক শিওর করেছিলাম যে আমার ভালো লাগছে কিনা, আমি শুরু থেকে শেষ অবধি সিনেমাটাকে এনজয় করছি কিনা অ্যাজ এ দর্শক। এইটা আমার মনে হয়েছিল আমার জন্য ইট ওয়ার্কড, কারণ তারপর দেখছি আমি এনজয় করছি, সবাই এনজয় করছে, ভালোই লাগছে স্ক্রিপ্টটা সবাই। এটা আমার মনে হয় তুমি যেটা বললে সেটাই, এই সেম রিয়েলাইজেশনের কথাই তুমিও বলছো, যে এটা ভেবে লাভ নেই যে কত লোকের ভালো লাগবে। পয়সা ইনভেস্ট করা হবে, সেটা করা হয়ে এসছে চিরকাল, সেটা যারা ইনভেস্ট করবে তাদের কাজ, কিন্তু তোমাকে নিজেকে ইনভেস্ট করতে হবে, একদম, সেটা জরুরি, বেশি জরুরি। অনেকটা জীবন তোমার, মানে যতটা জীবন তুমি কাটিয়েছো তার মধ্যে অনেক রকম রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে তো গেছো। বিশেষ করে একজন আর্টিস্ট যখন, একজন যে কোনো আর্টিস্টের মধ্যে সেলফ ডাউট তো থাকেই। এটা আমার মনে হয়, আমার বিশ্বাস। আমি জানি না সেটা তোমার ক্ষেত্রে, তোমার আইডিয়াটা জানতে চাইবো, তোমার পার্সপেক্টিভটা জানতে চাইবো। সেটা হলো একটা জিনিস আমি ক্রিয়েট করলাম, এবার এটা ঠিক হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা, বা আপ টু দ্য মার্ক অতটা ভালো হলো কি, এই এই সেলফ ডাউটগুলো কি আসে, এবং আসলে সেটাকে কি করে রিজলভ করো? সব সময় আসে, সব সময়। আমি বলছি যে এটা না আসাটা খুব মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। সেলফ ডাউট তো থাকবেই, এটা শুধু শিল্পী কেন, যে কোনো মানুষেরই, যে কোনো একটা কাজ করতে গেলে না, যে যেটাকে বলে একটা ক্রস চেক করে নেওয়া, সেটা করে করে যেতে হয় সব সময়। আমি আজকে যদি একটা লেখাও লিখি না, আমি যখন সাপ্তাহিক আমার এডিটোরিয়াল লিখি না, আমি লিখে একবার পড়ে দেখি যেটা উতরলো কি না, যেটা কি পারলাম আমি আগের বারের মতো করতে। আর এই মানে পুরো ব্যাপারটা কিন্তু খুব ক্ষণস্থায়ী, যে জনপ্রিয়তাও তাই, যে তুমি আজ আছো, আজকে তুমি টিউবলাইট হয়ে জ্বলছো, পরদিন টুনি বাল্ব হয়ে যাবে। ফলে ওটাকে ভেবে লাভ নেই, খালি কাজটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখাটা খুব জরুরি। একদম। তো সেলফ ডাউট আছে এখনো স্টেজে উঠলে, বিশেষ করে যে প্রোগ্রামগুলো হয়তো খুব মন দিয়ে রিহার্সাল করে, এই কিছুদিন আগে আমাদের চন্দ্রবিন্দু আলো বাসা ছিল, আলোটা ফাইনালি জ্বলার আগে কিন্তু একটা হাট করে মাথায় ভয় আসে যে হবে তো, ঠিকঠাকভাবে পারবো তো। একটা বড় কোনো প্রজেক্ট শুটিংয়ে ঢোকার আগে যে হয়ে যাবে, মানে এটা সবার হয় আমার ধারণা কোথাও না কোথাও। এবং সেটাকে হ্যান্ডেল নিজের মতো করে যেতে, নিজের মতো করতে হয়, নিজের মতো করতে হয়। লাইফে শিল্পীরা না, মানে অনেক কনফিডেন্ট শিল্পীও আছে, কিন্তু বিপন্নতা না এক ধরনের বর্ম, যেটা শিল্পীকে মাঝে মাঝে বাঁচিয়ে দেয়। খুব ইম্পর্টেন্ট কথা বললে, খুব ইম্পর্টেন্ট কথা। এই কথাটা আমার সঙ্গে থেকে যাবে অনেকদিন, কারণ আমারও একটা একটা জার্নি আছে তো, একটা প্রত্যেকেরই নিজের লাইফ নিজের মতো জার্নি, তো আমারও বিভিন্ন রকম রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাই। বারবার মনে হয় যে সেলফ ডাউট, কনফিডেন্সের অভাব, কোথাও আবার সেটাকে নিজেকে বোঝানো না, তোর এটা করতে হবে, এই যে কন্টিনিউয়াসলি একটা ইন্টারনাল কনভারসেশন চলতে থাকে। এই কনভারসেশনটা কোথাও গিয়ে, সত্যি ঠিকই বলেছো যে কোথাও গিয়ে বোধহয় সেটাই একটা বর্ম, সেই বিপন্নতাটাই বোধহয় একটা বর্ম। একদম, এটা খুব ইম্পর্টেন্ট কথা আমার মনে হয়। আমার পডকাস্ট যারা শোনেন, যাদের মধ্যে অনেকে আছেন যারা অ্যাসপায়ারিং আর্টিস্ট, অ্যাসপায়ারিং অ্যাক্টার্স, অ্যাসপায়ারিং রাইটার্স, অনেকে আছে, প্লাস এমনি সাধারণ মানুষও, এটা আমার মনে হয় অনেক, মানে সাধারণ মানুষদের ক্ষেত্রেও এটা অনেক অনেক ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা যদি নিজের ভালনারেবিলিটিটা অ্যাকসেপ্ট করে নেয়, অতটা একটা কি বলবো শিল্ডের মধ্যে না থাকে সবসময়। কারণ আমার মনে হয় আমি রিসেন্টলি, মানে ধরো 10-12 বছর আগে বুঝেছিলাম কষ্ট হতে দিতে হয়, অ্যাভয়েড করলে হয় না। না, একদমই তাই। অ্যাভয়েড করলে গন্ডগোল আছে। কষ্টটাকে অবশ্যই নিজের কাছে রেখে দিতে হয়। তোমার ক্রিয়েশনে, যে কোনো মানুষের ক্রিয়েশনে তার তো একটা পার্সোনাল সেলফ থাকে। তুমি যে বললে ইনভেস্টমেন্ট, নিজেকে ইনভেস্ট করতে হয়,
এই ইনভেস্টমেন্টটা করার জন্য ধরো একটা গল্প তুমি বলতে চাও বা একটা গান লিখতে চাও, এটা কতটা পার্সোনাল ইমোশনের সঙ্গে কানেক্টেড থাকে এই পুরোটা, মানে কতটা পার্সোনাল ইনভেস্টমেন্ট থাকে ওর মধ্যে? দেখো, থাকে অনেক সময়। আমি বলছি যে অফকোর্স আমাদের, তুমি আজ একটা উপন্যাসী লেখো বা একটা স্ক্রিপ্ট লেখো, সেটা আমাদের জীবন থেকে উঠে আসা। হুম কিন্তু শিল্প একটা অদ্ভুত জিনিস তো, মানে মানে সত্যি যেটা থাকে না, তার সাথে কিছু লেয়ার তৈরি করে। হুম তো সেই লেয়ারটা দিয়ে, অর্থাৎ আমি বলছি যে ধরো তুমি একটা প্রেমের গল্প লিখছো, তুমি একটা প্রেমে হয়তো সত্যি খুব আঘাত পেয়েছো, সেই প্রেমটা নিয়ে তুমি গল্প লিখতে চাও। তুমি আশ্চর্যজনকভাবে দেখবে যে তোমার আরও কোনো পুরনো একটা সম্পর্ক, সেটাও এসে যাচ্ছে এই লেখাটার মধ্যে। হুম তখন কেমন জানি কিন্তু, মিশে যাচ্ছে দুটোই। হ্যাঁ, তো এই যে কেমন যেন মিশে যাচ্ছে না, এটাই কিন্তু মজাটা, যে তুমি শুরু করেছিলে যেখান থেকে আর ভেবেছিলে যেটা লিখবে, সেখান থেকে তুমি ডেভিয়েট করে যাচ্ছ। হুম ওই ডেভিয়েশনটাই কিন্তু শিল্প। হুম হুম, তুমি সত্যি কথা বলাটা আর্ট নয়, সত্যি কথাটাকে অ্যাকচুয়ালি লুকিয়ে রাখাটাও অনেকটা আর্ট। হুম একজন সিঙ্গার, একজন পরিচালক, একজন লেখক, এই তিনটে সত্তা আছে তোমার মধ্যে। গায়ক সত্তা এবং ডিরেক্টর সত্তার সঙ্গে তো কথা বললাম, হুম। তোমার একটা লেখক সত্তা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা প্রচুর লোকের খুব ভালো লাগে তোমার লেখা পড়তে। আমি রিসেন্টলি তোমার একটি ওয়েব সিরিজ নিয়ে লেখা পড়লাম, ছোট লোক নিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমার এত ভালো লাগলো লেখাটা পড়ে, ইনফ্যাক্ট আমি শেয়ারও করেছিলাম ওটা, আচ্ছা এত আচ্ছা। ভালো লেগেছিল আমার। এই যে তোমার লেখার জার্নিটা, এটা মানে এই লেখাটা কোথা থেকে এলো তোমার সঙ্গে, মানে কিভাবে কানেক্টেড হলো লেখাটা? মানে আমার তো এমনিতেই ইচ্ছে ছিল সাংবাদিক হব। আচ্ছা। মানে সাংবাদিক হব এটাই ধারণা ছিল। সাংবাদিকতা আমাদের কাছে একটা খুব বড় জায়গা। হুম তখন যারা খুব নামকরা সাংবাদিক তাদের দেখতাম, তো আমরাও অ্যাসপায়ার করতাম যে এদের মতন কোনো দিন যদি হতে পারি। তো ফলে আমি কলেজ সময় থেকেই না ফ্রিল্যান্স করতে শুরু করি। আমি আর চন্দ্রিল একসাথে যেরকম বহু বছর আচ্ছা আমরা আনন্দমেলায় লিখেছি। একটা সময় আমি একটা কাগজে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেলাম, যুগান্তর বলে একটা কাগজে। যুগান্তর আচ্ছা। নতুন করে আবার খুলছে, চাকরি পেলাম। তো আমি জানতাম যে এটাই আমার সারা জীবনের চাকরি, এটাই আমি করব সারা জীবন, সেটা সাংবাদিক হিসেবেই? সাংবাদিক হিসেবেই করব। আচ্ছা। তো সেভাবেই করতে করতে এমনকি তখন আমি এমএ, মানে আমার তখন এমএ চলছে, আমি হুম। পরীক্ষা দিলাম না, ফাইনাল পরীক্ষাও দিলাম না আমি, আচ্ছা। চাকরি করব বলে। আর আমার যে বস ছিল তিনিও বোঝালেন যে কোনো, মানে নামকরা সাংবাদিক কেউ এমএ করেনি। সেটা নিশ্চয়ই বাজে কথা বলেছিলেন, কিন্তু ওই মুহূর্তে আমি বিশ্বাস করেছিলাম। বুঝেছি। মানে তো তারপর যুগান্তর উঠে গেল। আচ্ছা। তো প্রথম চাকরি একদম পরে যাকে বলে লক আউট হয়ে গেল, নোটিশ পড়লো। আচ্ছা। হুলস্থুল কাণ্ড আর কি। আর আমরা যারা ট্রেনি হিসেবে ঢুকেছিলাম, খুব ভালো আমাদের ব্যাচটা ছিল, তা আমরা এখনও খুব মিস করি। আমার ইনফ্যাক্ট একটা, মানে বই আছে, আমি তোমায় অনুরোধ করবো পড়তে, যেহেতু তুমি নিজেও 90s নিজে অনেকটা হুম, ভালোবাসো। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা বলে, সেখানে যুগান্তর বলে একটা চ্যাপ্টার আছে। আচ্ছা। তো এটা একটা খুব আশ্চর্য ব্যাপার যে আমরা খুব কম বয়সে চাকরি হারালাম। তো হুম। তারপরে আমি আরও কিছু বছর আজকালে চাকরি করেছিলাম, আচ্ছা। ডেস্কে অনুবাদের কাজই মূলত করেছি। করে আমি অন্যদিকে চলে গেছিলাম, মানে তখন আর সাংবাদিকতা করছিলাম না। আবার 2006-এ যখন রোববার বেরোনোর পরিকল্পনা হলো, ওই সময় আমি প্রতিদিনে জয়েন করি। হুম। তখন অ্যাসোসিয়েট এডিটর হিসেবে জয়েন করেছিলাম, আর ঋতুদা ছিল এডিটর। রাইট। তো ম্যাগাজিনটা তখন আস্তে 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 একটা একটা নিজের মতন আকার নিল এবং জনপ্রিয় হলো, মানুষের কাছে গেল। হুম। তো আমাদের কাগজ তো ছোট কাগজ, একটা বিশাল বড় কাগজ নয়, কিন্তু রোববার খুব ভালোবাসা পেল মানুষের কাছে, খুব ভালোবাসা পেল। তো এরকম একটা জায়গায় যখন সব কিছু খুব ঠিকঠাক, সেই সময় আবার ঋতুদা চলে গেল। হুম। তো ঋতুদা চলে যাওয়ার পর তখন কাগজটা সম্পাদক হিসেবে, মানে আমি তার জায়গায় আর কি এলাম। তো বহু মানুষ আবার ছেড়ে চলে গিয়েছিলেন, কেননা ঋতুদার এত বড় একটা ইম্প্যাক্ট ছিল, তার ফার্স্ট পার্সন কলামটার এত পপুলারিটি ছিল, হ্যাঁ, তো বিরাট লোকে ধরেই popularity নিয়েছিল ছিল। যে কাগজটা আর পড়ার মানে হয় না। হুম। কিন্তু মানে ওভার দ্য ইয়ার্স, আমি বলছি ধরো 2013 থেকে আজকে 2023, আজকে 24। 2024, এই 10-11 বছরে মানে আমরা চেষ্টা করেছি রোববারটাকে তার নিজের জায়গায় রেখে দিতে। এখনও মানুষ কিন্তু মানে মানে অজস্র প্রশ্রয় এবং ভালোবাসা দেয় কাগজটাকে। হুম। হুম।
ফলে আমার লেখার জার্নিটা আমি বলবো রোববারের সাথেই অনেকটা। ঋতুদার চলে যাওয়া হুম। এবং তোমার ওই দায়িত্বটা নেওয়া, হুম, এটা তো তোমার জন্য পার্সোনালি একটা প্রেশার ছিল খুব প্রেশার নিশ্চয়ই। ছিল, খুবই প্রেশার ছিল। হ্যাঁ, হুম। কারণ আর অবভিয়াসলি তারপর আমিও মানে রোববারের পাঠকদের মধ্যে আমিও একজন, আমি সেই সময় আরেকটা পড়েছি। জিনিস আমার কোথাও মনে হয় যে যে কোনো জিনিসই না, উম, মানে আমি গাভাস্কারের খুব ফ্যান ছিলাম, হুম এখনো আছি। হুম এখন এখন তো আর খেলেন না হুম ভদ্রলোক, হুম কিন্তু উনি কমেন্ট্রেটার, সেটারও আমি ফ্যান, কথা বলারও। তো ওনার একটা ইনিংস তৈরি করা না, তার মধ্যে অনেক দূরের একটা রাস্তা দেখতে পাওয়া আছে। উনি সকালে এসে প্রথম ওভারে প্রথম বলটা যেভাবে খেলবেন না, সেখানেই লেখা আছে যে টি ব্রেকের পরে উনি কতটা জায়গায় গিয়ে পৌঁছাবেন। হুম তো আমার আমার কোথাও একটা মনে হয় যে আমরা যে যাই কাজ করি, ওই তাৎক্ষণিক জনপ্রিয়তাটাকে ভুলে ওইভাবে দেখা উচিত যে যাতে আমি এই কাজটা আরও করতে চাই কি না। যদি করতে চাই তাহলে একটা সময় পেরিয়ে গিয়ে আমি কোন জায়গাটা থাকবো সেটা একটু দেখতে পারলে ভালো। কনসিস্টেন্সি খুব বড় একটা জায়গা। তো রোববারের ক্ষেত্রে আমি বলবো আজকে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর কিন্তু কোথাও ওই অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়েছে যে হ্যাঁ, ঋতুদার জায়গার তারপরেও কিন্তু মানে কাগজটা ঠিকভাবে আমরা করতে পারি। এবং আমার যেটা মনে হচ্ছে, আমি পাঠক তো বটেই একজন, আর আমি না দেখেছি যে উম, একটা ইভলভ হয়েছে কাগজটা নিজের মতো করে। হুম মানে হুম ঋতুদার ছেড়ে দেওয়ার পর তুমি ধরার পর একটা মানে একটা অদ্ভুত এভলিউশন ঘটেছে কাগজটার, হুম এবং নতুন নতুন রাইটাররা এসছে, ভালো ভালো লেখা এসছে। অজস্র নতুন লেখকের জন্ম হয়েছে। হ্যাঁ আমি তখন আরও একটা বড় জায়গা দেখতাম, মানে ওই পপকর্ন দেখতাম, আরও যা যা ছিল, হুম কাগজের হুম রেডিট হুম পেজ হ্যান ত্যান। তো ইনফ্যাক্ট রাহুল ওকে প্রথম আমার মনে আছে একটা কভার স্টোরিও পপকর্নে লিখেছিল, বোধহয় হেডিংটা করেছিলাম কলোনি থেকে রাজপথ। হুম হ্যাঁ হুম নাকি হঠাৎ হিরোর, রাহুল বোধহয় এরকমই কিছু একটা বলছিল, হঠাৎ হ্যাঁ, হিরোর মানে কি ওই লেখাটা ছিল যে বিজয়গড় থেকে উঠে আসা একজন রাইট, যে ওভারনাইট একজন স্টার হয়ে গেল, ঠিক। তার জার্নিটা নিয়ে একটা লেখা হুম লিখেছিল। হুম 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 তো খুব সুন্দর লেখাটা লিখেছিল। হুম কিন্তু আমি বলছি যে ও যে এইরকম একটা, ওর যে এরকম একটা মনন আছে, লেখালেখি তো শুধুমাত্র লেখা নয় ঠিক, বা ভাষা নয়, তার সাথে তার একটা তো মননের জায়গা থাকবে, একদম। সেইটা আছে ওর, যার জন্য ও ভালোভাবে লিখতে পারে। তো সেরকম কিন্তু অনেক অজানা লেখক রোববার এতগুলো সময় কিন্তু তুলে এনেছে, হুম হুম প্রচুর মানুষজনকে তুলে এনেছে। আমরা অনেক কিছু নিয়েই কথা বললাম, কিন্তু একটা জিনিস নিয়ে, আমরা যেহেতু নস্টালজিয়া নিয়ে কথা বললাম, তোমার ওপেন ডি বায়োস্কোপের সঙ্গে যেহেতু নস্টালজিয়ার একটা বিরাট কানেকশন আছে, দুঃখ বিলাস নিয়ে কথা বললাম। একটা জিনিস আমি অনেককেই আজকাল আমার আরও বেশি রিয়েলাইজ হচ্ছে, আজকাল আমার আরও বেশি মনে হচ্ছে, যে আমরা চিরকাল বলেছি বা চিরকাল শুনেছি, যখন আমি বড় হচ্ছি, আমার বাবা বা আমার বাবার জেনারেশন আমাদের বলেছে, এই জেনারেশনের কিছু হবে না, এত উচ্ছন্নে যাচ্ছে। এখন আমি বড় হচ্ছি আস্তে আস্তে, আমার বয়স বাড়ছে, আমি যে ছোটদের দেখছি, এদের কিছু হবে না, এরা উচ্ছন্নে যাবে। রিসেন্টলি হঠাৎ আমার মনে হলো যে এটা কি চিরকাল হয়ে এসছে? মানে আমার বাবাকেও কি তার মানে তার বাবা বলেছে যে এই জেনারেশনটা উচ্ছন্নে যাচ্ছে? তুমি এটা নিয়ে কি ভাবো? মানে তোমার কি মনে হয় এটা নিয়ে? এটা একটা মাইন্ডসেট, এছাড়া আর কিছু নয়। মানে উচ্ছন্ন বলে একটা যে জায়গা, সেই জায়গাটাকেই খুঁজে বার করতে হবে, তারপর তো সেখানে যেতে হবে। আর এই যে একটা গেল গেল ভাবনা সারাক্ষণই মনে হচ্ছে, তার কারণ কি, তো আমি তো আমার প্যারামিটার দিয়ে বিচার করার চেষ্টা করছি যে যে এই ছেলেটা মানে নিজে এরম প্রেম করে বিয়ে করছে, আমাদের জেনারেশনে তো এরম ছিল না, হ্যাঁ, তার মানে এ নিশ্চয়ই ব্যাপারটা ঠিক করলো না। তার মানে ওই পরের জেনারেশন উচ্ছন্নে যাচ্ছে, এক্ষেত্রে বোঝা যায় যে তার আগের জেনারেশনের কনফিডেন্সের অভাব তাদের উত্তরপুরুষদের প্রতি, অ্যাকচুয়ালি ব্যর্থতাটা তাদের, সেই জন্য তারা উচ্ছন্নে যাচ্ছে। রাইট। তাই না? আমার তো মনে হয় যে আজকে 90s-এ বা ওই ওই 90s কেন বলছি, মানে আমি বলছি গত শতকে আমাদের বাবাদের সঙ্গে আমাদের জেনারেশন গ্যাপগুলো অল্প অল্প ছিল, মানে একই ধরনের এলিমেন্টস নিয়ে তারাও ব্যস্ত থেকেছে, আমরাও থেকেছি। একদম। আজকে আমি যেভাবে বড় হয়েছি আর আমার ছেলে যেভাবে বড় হচ্ছে, তো আমি তো জানি না ও কোথায় যাবে, উচ্ছন্নে না অন্য কোথাও। যদি মরাল ভ্যালুজের কথা বলি না, তাতেও একটা বৈপ্লবিক
চেঞ্জ এসছে, হুম, আবার যদি তুমি সোশ্যাল চেঞ্জ বলো বা অন্য সব কিছু, সেগুলোও বদলে গেছে। একদম। ফলে পৃথিবীটা বদলে যাচ্ছে। আজকে আজকে ও যদি বলে যে আমি একটা ভালো শেফ হব, আমি কি ওকে বলতে পারবো যে তুই রান্নার কাজ করবি? এটা বলা, এটা কখনো উচিতই না বলা। ঠিক। তার কারণ হচ্ছে যে তার নিজের পছন্দ অপছন্দ, তার সব কিছু না সে নিজে ডিসাইড করবে। হুম, তাকে সেইভাবে তৈরি করা উচিত, যে যাতে সে নিজে সিদ্ধান্ত নিতে পারে। হুম। যাতে সেটা আগের জেনারেশনের ব্যর্থতা হিসেবে তার উপর চাপিয়ে না হ্যাঁ। দেওয়া হয়। আর একটা জিনিস খুব জরুরি, যেটা আমার মনে হয় সেটা জেনারেশন থেকে জেনারেশনে আসা উচিত, সেটার সঙ্গে কিন্তু নতুন পুরনোর কোনো সম্পর্ক নেই। হুম, মানে এটা কোনো জ্যাঠামশাই মানে গোত্রের কোনো সংলাপ নয়। সেটা হচ্ছে যে একটু ধৈর্য আর একটু কাইন্ডনেস, এই দুটো কোয়ালিটি কিন্তু থাকাটা খুব জরুরি যে কোনো প্রজন্মের মানুষের। হুম, সেটা যদি থাকে না, কারণ ওইটা দিয়ে বিচার করতে পারলে খুব ভালো হয়। মানে আমাদের এখন প্রধান সমস্যাটা যেটা আমার মনে হয় এখানে দাঁড়িয়ে, যেটা তুমি এক্ষুনি বলছিলে, যে আমরা নিজেদের মধ্যে গল্প করি না, আড্ডা মারি না, হুম, হুম, আমরা সব একা একা কাজ করি, হুম, একা একাই বিভিন্ন ফোন স্ক্রোল করে বেড়াই, কার কত লাইক আসছে এই সব নিয়ে ব্যস্ত থাকি। হুম, কিন্তু আমাদের আমাদের সোশ্যাল মিডিয়াতে বন্ধু সংখ্যা বা ফলোয়ার সংখ্যা বাড়তে বাড়তে লাখ বা কোটিতে ছাপিয়ে চলে যাচ্ছে, কিন্তু কার্যত সে যদি রাস্তায় গিয়ে দাঁড়ায় না, তার পেছনে 3টে লোকও দাঁড়াবে না। হুম, তো তা আমার ওই ফলোয়ার নিয়ে তো কোনো কাজ নেই। হুম। ফলোয়ার আমার তলোয়ার হতে পারছে কই? তো তাহলে আমরা বেঁচে আছি কিনা, মানে খুব হাইপোথেটিক্যালি বেঁচে আছি, কিন্তু হুম, হুম, বেঁচে থাকার বলে যেটা ভাবছি সেটা নয়। তো এতে আসলে উচিত যেটা, সেটা হচ্ছে একটু মানে ওই শঙ্খবাবু ধার করেছে একটুখানি বেঁধে বেঁধে থাকা, বন্ধুদের মধ্যে গল্পগুজব গালাগাল করা, হ্যাঁ, দরকার পড়লে রাস্তায় নেমে একটু বল টল খেলা, এইগুলোতে লোকে আনন্দে থাকতে পারবে। হুম, আমাদের আমাদের গানের দলের কিছু বন্ধু বান্ধব আছে, তা আমরা যেরকম একটা গানও গাই না কোথাও বেড়াতে গেলে, কিন্তু প্রচুর প্রচুর হ্যাঁ হ্যাঁ হি করি, সুইমিং পুল ফেলে জলে ঝাঁপাই, হ্যাঁ, ক্যারাম খেলি মাঝে মাঝে। এইগুলোই বেঁচে থাকার, আমি বলছি যে, বা বাঁচিয়ে রাখার নিজেকে একটা খুব বড় জায়গা, ভরসার জায়গা। নতুন প্রজন্ম আহ, তারা যেন খুব একলা না হয়ে পড়ে, এইটা আমাদের দেখার খালি দায়িত্ব। হুম। তা সেটা আমরা তাদের পাশে আছি, তারা তাদের বুদ্ধি তাদের মেধা দিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে। হুম। সভ্যতার ইতিহাস তাই বলে। সোশ্যাল মিডিয়ার একটা সোশ্যাল মিডিয়াটা একটা বড় চেঞ্জ, যেটা আমাদের সময় থেকে এই সময়ের মধ্যে এসছে। সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ নিয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু একটা জিনিস খুব সত্যি, যে সোশ্যাল মিডিয়াটা আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে, যেটা থেকে বেরোনোর আর বোধহয় আমার মনে হয় কোনো উপায় নেই, বা সেটা নিয়ে ভাবারও খুব একটা মানে ওই যে যেই হয় মানে না না সোশ্যাল মিডিয়া এসে সব শেষ করে দিল। আমার পার্সোনালি যেটা মনে হয় যে সব কিছু খারাপের মধ্যেই কিছু ভালো থাকে, কিছু, যেমন আমি তোমায় বলি আমার এই পডকাস্টটা কেন লোকে শোনে, সেটা আমি আমার ভাবার খুব একটা কাজ নয়, বা আমি এটা ভাবতে চাই না না কেন শোনে, তাহলে আমি একটুখানি এটাকে এরকম, এটা আমার খুব একটা কাজ নয়। এই যে লোকজন ভালোবাসা দিচ্ছে, এটাও তো একটা ভালো জিনিস, এটা তো সোশ্যাল মিডিয়ার জন্যই ঘটছে। তো আমার এই কনভারসেশনটাও তো হুম, সোশ্যাল মিডিয়ার হুম, জন্যই ঘটছে। একদম তো একদম। সেই আমার মনে হয় ভালো খারাপ সবসময় ছিল এবং চিরকালই কোএক্সিস্ট করবে। মানে ভালো খারাপটা সত্যি সত্যি ওরমভাবে বলা খুব শক্ত, যে এটা ভালো হচ্ছে এটা খারাপ হচ্ছে। হুম, কিন্তু কোথাও একটা আমি একটা ওই আমারই একটা কোনো এডিটোরিয়ালে অকেঞ্চিতে লিখেছিলাম যে সব বয়সের মানুষেরই কিন্তু একটা করে বাঁচতে গেলে পর্দার প্রয়োজন হয়। তো আমরা কি চিত্রহার দেখে বড় হইনি? একদম। চিত্রহারের প্রতি আমাদের যে অমোঘ আকর্ষণ, তো একই রকমভাবে আমার ছেলে যদি টম অ্যান্ড জেরি দেখে, একই তো আকর্ষণ, একদম। কোনো তো তফাৎ কিছু হচ্ছে না। একদম। তো আমার মা যখন টিভিতে রামায়ণ হতো বসে দেখতো, একদম মানে ভক্তি বিহ্বল চোখে। হুম, তো সেই জিনিসটাই হয়তো একটা অন্য কিছু দেখা যাচ্ছে পরের জেনারেশন আইপ্যাডে করছে। হুম, তো আজকে আজকে প্রত্যেকটা সন্ধ্যেবেলা বিভিন্ন লোকের বাড়ি যদি যাওয়া যায়, সার্ভে করে দেখা যায় কেউ কারুর বাড়িতে যায় না সন্ধ্যেবেলা চা বিস্কুট চানাচুর খেতে। হুম। তার কারণ প্রত্যেক বাড়িতে তার নিজস্ব পছন্দের সিরিয়ালটা চলে, দেখে সেটা বসে বসে তাদের সাথেই কানেক্ট করে। তার মানে কি ভার্চুয়ালি কানেক্ট করছে তো। হুম, তো একই কাজই তো করছে বাচ্চারা। হুম।
তো তাদেরকে বলে কোনো দরকার আছে? তো ফলে আমরা এইটুকু বুঝেছি, আমাদের বাঁচতে গেলে আমাদের নিজেদের স্ক্রিন নিজেদেরকে বেছে নিতে হবে। আমরা পর্দাগুলো নিজেদের মতন করে তৈরি করি, আস্তে আস্তে পর্দানসীন হয়ে যাবে এই সভ্যতা, কিছু করার নেই। আমার মনে হয় যেটা তুমি শেষে বললে সেটা একদম কি বলতো, একটা কমপ্লিশন আছে পুরোটার। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আর এই অবধি যেখানে এলাম, একদম একটা কমপ্লিট জায়গা মনে হচ্ছে আমার। সেই কারণে আমি জানি আপনাদের এই আড্ডাটা আরও দেখতে ইচ্ছা করছে, বাট একটা সময়ের জায়গা থাকে। আরেকটা শুধু শেষে তোমায় একটা জিনিস বলবো, আমাদের অনেক ভিউয়ার বলে যে কোনো দুটো বই আর দুটো সিনেমার মানে রেকমেন্ডেশন দিতে জেনারেলি বলে গেস্টরা আসলে তাদের থেকে চেয়েও। আচ্ছা, তো সেরকম দুটো বই আর দুটো বইয়ের রেকমেন্ডেশন দিয়ে আমরা এই এপিসোডটা শেষ করব। প্রথমে বই দুটো বলি। হ্যাঁ, ঢোড়াই চরিত মানুষ সতীনাথ ভাদুরী এবং জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ভারবি। বেশ। আর সিনেমা গুপি গাইন বাগাবাইন সত্যজিৎ রায়, হুম, আর হিরোসীমা মনামুর অ্যালারেনে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। অনিন্দদার সঙ্গে আড্ডা মেরে, তোমার সঙ্গে আড্ডা মেরে দুর্দান্ত আনন্দ পেলাম। আমিও আড্ডা মেরে খুব 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 খুশি হলো। এবং থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট। খুবই ভালো লাগলো আমার আড্ডা মেরে। আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লেগেছে। সোল কানেকশন পডকাস্টকে যতটা ভালোবাসা দিচ্ছেন ততটা ভালোবাসা অবশ্যই দিয়ে যাবেন, এবং নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। আর ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে। এখানেই এপিসোডটা শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি।